নিজের দুলাভাইকে বিয়ে করতে হচ্ছে নবনীকে। যে বিয়েটা এড়াতে সে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের 5 বছরের ভালোবাসার মানুষের কাছে, সেই মানুষটি আজ তাকে ফিরিয়ে দিল। নবনীর বড় বোন অবনী আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিবা তালুকদার এখন একা। একা অবনীর সেই ছোট্ট শিশুটিও। তাই পরিবারের সবাই চায় নবনী যেন দিব্যকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবনী ভালোবেসেছিল অসীমকে। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিল তিল করে জমানো ভালোবাসা, নিজের সবটুকু উজাড় করে দেওয়া, সবকিছুর পরিণতি আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকবে তা নবনীর স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে নবনীর আজ বড় অচেনা লাগছে। অসীম, যার জন্য সে আজ নিজের ঘর ছেড়েছে, যার পড়াশোনার হাত খরচের জন্য নিজের টিউশনির টাকাগুলো হাসি মুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবনী ধরা গলায় শেষবারের মতো আকুতি জানালো। দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চেয়েছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নিরুত্তাপ। তার চোখে নবনীর জন্য কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজাতীয় বিরক্তি। তাচ্ছিল্যের সুরে বলল, দেখো নবীন, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবেন না। আর চাকরির কথা তুলছো, ওটা আমি আমার যোগ্যতায় পেয়েছি, বলতে দ্বিধা নেই। কিন্তু সত্যিটা হলো, তোমার সাথে এখন আর আমাকে মানায় না। কথাটা শোনা মাত্র নবনীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। যে মানুষটার জন্য সে শত শত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের যথাশূন্য স্থানে বসার প্রস্তাব নাকচ করেছে, সেই মানুষটি আজ আভিজাত্যের দোহাই দিচ্ছে। 5 বছরের আত্মত্যাগ কি তবে কেবল একটা অযোগ্যতার গল্প ছিল? চোখের জল বাধা মানল না, তবে সেই জলের সাথে মিশে থাকলো এক তীব্র ঘৃণা। নবনী আর নিজেকে সামলাতে পারল না, সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গানে। দাঁতে দাঁত চেপে বলল, বেইমান! ছি অসীম, আজ নিজের উপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পবিত্র ভালোবাসার যোগ্য তুমি কোনোদিনও ছিলে না। ঠিক আছে, তোমার যোগ্য কাউকে বেছে নাও তুমি। আজকে আমার সাথে তুমি যেটা করলে, তার জন্য ভীষণ আফসোস করবে তুমি। ভীষণ আফসোস করবে অসীম, ভীষণ। অসীমকে ফেলে রেখে নবনী যখন বাড়ির পথে পা বাড়ালো, তখন তার হৃদয়ে কেবল বোনের সেই ছোট্ট শিশুটির মুখটা ভাসছে। যে মাতৃত্বের দায়ভার এড়াতে সে পালিয়েছিল, আজ সেই দায়ই যেন তার জীবনের একমাত্র ধ্রুব তারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্য তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এখন আর কেবল সামাজিক চাপ নয়, বরং এক বিশ্বাসঘাতকের মুখে চপের আঘাত করার জেদ। দিব্য তালুকদারের ধন সম্পদের কোনো অন্ত নেই। শহরের প্রথম সারি ব্যবসায়ীদের একজন সে। কিন্তু প্রাচুর্যের এই জৌলস নবনীকে কোনোদিনও টানেনি। উল্টো মানুষটাকে দেখলেই নবনীর ভেতরটা তেতো হয়ে উঠত। তার বিরক্তির মূলে ছিল দিব্যর গায়ে রং। বিয়ের আসরে যেদিন প্রথমবার দিব্যকে দেখেছিল, নবনী সেদিনই তার বাবাকে সোজাসাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো আপুর বিয়ে কিছুতেই হতে পারে না। অবনী ছিল সত্যিই অপরূপা, যেন শরতের শুভ্র মেঘের মতো তার গায়ের রং। সেদিন নবনীর কথা শুনে তার বড় ফুপু ধমক দিয়ে বলেছিলেন, তুই ছোট মানুষ, এসব কি বুঝিস? সোনার আংটি বাঁকা হলেও তার দাম কমে না। ছেলে মস্ত বড়লোক, তার বাবার নাম করা ব্যবসায়ী, হাজার খুঁজলেও তোদের এই কুঁড়ে ঘরে এমন রাজপুত্র আসতো না। ফুপু সেই কথাগুলো নবনীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। অভিমানে সে সেদিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল। এমনকি অবনীর বউ ভাতেও পা রাখিনি। অবনী যখন বাপের বাড়ি আসতো, নবনী সবসময় নিজেকে লুকিয়ে রাখত। দিব্য তালুকার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অথচ লোকে বলতো অবনী রাজ সুখে আছে। শ্বশুরবাড়ির লোক তাকে মাথায় করে রাখে, দিব্য তাকে আগলে রাখে চোখের মনি করে। দিব্য নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে। কিন্তু নিয়তি সব সমীকরণ পাল্টে দিল এক নিমিষে।
আজ সেই অপছন্দের মানুষটির সাথেই নবনীর জীবনের সুতো বাধা হতে চলেছে। চারপাশের গুঞ্জনের মাঝে হঠাৎ তার কানে ভেসে এলো কাজী সাহেবের গম্ভীর কণ্ঠ। মা বলো কবুল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল নবনী। অসীমের দেওয়া সেই বিষাক্ত আঘাত আর 5 বছরের ভালোবাসার অপমৃত্যু তাকে পাথর করে দিয়েছে। চারিদিকের মানুষ তাড়া দিচ্ছে। অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে নবনী উচ্চারণ করল। কবুল। ছোটখাটো ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। আনন্দহীন এক যান্ত্রিক বিয়ে। একটু পরেই বিদায়ের পালা। নবনী যখন নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি অলেখা বেগম 4 বছরের ছোট্ট দিয়াকে কোলে দিয়ে নবনীর সামনে এসে দাঁড়ালেন। কালো রঙের একটা ছোট্ট ফ্রক পরেছে দিয়া, মাথার দুপাশে দুটো ঝুঁটি। কি ভীষণ মিষ্টি আর আদুরে লাগছে মেয়েটাকে। অবিকল তার মা অবনীর প্রতিচ্ছবি। গায়ের রংটাও পেয়েছে মায়ের মতোই দুধে আলতা। দিয়ার সাথে নবনীর সখ্যতা খুব একটা নেই। ছোটবেলা থেকেই নবনী মামার বাড়িতে বড় হয়েছে, আর অবনী বিয়ের পর সংসার আর দিব্যর ব্যস্ততার কারণে বাপের বাড়ি আসার তেমন সুযোগ পায়নি। অলেখা বেগম দিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে নরম সুরে বললেন, আজ থেকে ওইটা তোমার আম্মু। যাও মা, আম্মুকে হ্যালো বলো। ছোট দিয়া বড় বড় চোখ পিট পিট করে তাকালো। তার শিশুতোষ মনে এটা যেন এক মস্ত বড় বিস্ময়। সে ধীর পায়ে এগিয়ে এসে তার ছোট্ট কোমল হাতটা নবনীর গালে রাখল। সেই স্পর্শে যেন নবনীর বাঁধ ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়লো তার গালে। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার মাম্মা? কাঁদছ কেন তুমি? তোমাকে কি কেউ বকেছে? নবনী কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে বোঝালো যে কেউ তাকে বকেনি। আদর করে মেয়েটার গালে চুমু খেতে যাবে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দিয়াকে চট করে কুলে তুলে নিল। চমকে তাকিয়ে নবনী দেখল দিব্য তালুকদার। দিব্যর মুখাবয়ব গম্ভীর। সেই ব্যক্তিত্বের সামনে নবনী যেন খুকড়ে গেল। দিব্য গম্ভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু, সব ঝামেলা চটপট শেষ করে চলে এসো। আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্ত অপেক্ষা করল না দিব্য। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। লোকটার রুক্ষতা যেন ঘরের বাতাসকে ভারী করে দিল। অলেখা বেগম পরিস্থিতির সামাল দিতে জোর করে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনী বাসর ঘরে বসে তার বুকের ভেতরটা অপমানে আর অনিশ্চয়তায় ঢিপ ঢিপ করছে। চারপাশের রজনীগন্ধার তীব্র সুবাস তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। যে মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে, আজ তার ঘরেই সে নববধূর সাজে বসে আছে। অসীমের দেওয়া ক্ষতটা এখনও টাটকা। সব মিলিয়ে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে অলেখা নিজের সাথে নিয়ে গেছে। মেয়েটা অবশ্য আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলার শব্দে নবনী আড়ষ্ট হয়ে গেল। দিব্য ঘরে ঢুকেছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ালো। নবনী মাথা নিচু করে রইল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। সে ভেবেছিল দিব্য হয়তো তার সেই রুক্ষ মেজাজটাই দেখাবে, কিংবা জোর করে কোনো অধিকার ফলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য খুব শান্ত এবং মোলায়েম গলায় বলল, দেখো নবনী, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি আজ তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতির জন্য একেবারে প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। আবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি, কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দিয়ার মুখের দিকে তাকিয়ে আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে, এর বাইরে কিছুই না। দিব্যর গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যে নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো। দিব্য তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও, নিজের ঘর মনে করে নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত সে ভেবেছিল তার ব্যবহারটা ঠিক ততটাই সুন্দর। কিন্তু এই মুগ্ধতাই স্থায়ী হলো না মাত্র কয়েক সেকেন্ডের জন্য। নবনীকে কিছু বলার সুযোগ না দিয়েই দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অনেকটা প্রহর নবনী একা একাই প্রতীক্ষা করল, কিন্তু দিব্য আর ফেরেনি। শূন্য ঘরটায় বসে পুরো বিষয়টাই তার কাছে কোনো দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। বুকের গহীনে জমে থাকা পুরনো ক্ষতগুলো যেন নতুন করে চারা দিয়ে উঠল। অসীমের সেই বেইমানি আর বর্তমানের এই অনিশ্চয়তা।
নিজেকে আর সামনে রাখতে পারল না সে। বালিশে মুখ গুজে প্রাণ ভরে কাঁদল। চোখের নোনা জলে হৃদয়ের ভার কিছুটা লাঘব হলেও মনের ভেতরে জমে থাকা মেঘ কাটল না। কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছিল তা সে টেরই পায়নি। যখন ঘুম ভাঙল, ধরফড়িয়ে উঠে বসল নবনী। জানালার পর্দা সরিয়ে দেখল বাইরে রোদের তেজ বেশ কড়া। ফোনটা হাতে নিয়ে সময় দেখা মাত্রই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ওর। সকাল 8:45। লজ্জায় আর আড়ষ্টতায় নবনী কুঁকড়ে গেল। নতুন বাড়িতে প্রথম সকালে এতটা দেরি হবে করে ফেলাটা যেন এক মস্ত বড় অপরাধ। অথচ অবাক করার বিষয় হলো বাড়ির কেউ তাকে একবারের জন্য ডাকল না। একরাশ অস্বস্তি নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো সে। বাড়িটা তো নয় যেন প্রাসাদ। প্রশস্ত ড্রয়িং রুমে দামি আসবাব আর আভিজাত্যের ছোঁয়া। নবনীকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই অনেকা হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলেন। উঠে গেছো মা? এসো, নাস্তা করবে। রান্নাঘরে অলেখার সাথে একজন মধ্যবয়স্ক মহিলা কাজে হাত লাগিয়েছেন। ডাইনিং টেবিলে বসে দিব্যর ছোট ভাই কলরব আর বোন কথা নাস্তা করছেন। তাদের তদারকি করছেন দিব্যর ছোট চাচি মাঝা আর তার ছেলের বউ মৌনিতা। সবাইকে একসাথে দেখে নবনীর সংকোচ আরও বেড়ে গেল। বাড়ির বড় বউ হয়ে এত দেরি করে সবার সামনে আসাটা তার কাছে ভীষণ লজ্জার মনে হতে লাগলো। নবনীর মুখের এই অস্বস্তি মৌনতার নজর এড়াল না। সে দ্রুত পা ফেলে নবনীর কাছে এগিয়ে এলো এবং ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, এসো নবনী, অত সংকোচ করছো কেন? সম্পর্কে তুমি আমার বড় হলেও বয়সে তো নিশ্চয়ই ছোট হবে। তোমাকে নাম ধরে ডাকলে কি মাইন্ড করবে? নবনী বিষণ্ণতার মাঝেও একটু মৃদু হাসার চেষ্টা করল। মাথা নেড়ে জানালো সে কিছু মনে করবে না। তারপর বেশ কুণ্ঠিত স্বরে বলল, আসলে সরি, আমার উঠতে একটু বেশি দেরি হয়ে গেল। অনেকা কিচেন থেকে বেরিয়ে এসে নবনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। অভয় দিয়ে বললেন, আমি ইচ্ছা করেই তোমাকে ডাকিনি মা। কাল এতটা পথ জার্নি করে এসেছো, ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদম ভেবো না। এখন চটজলদি নাস্তা করে নাও, তারপর কিছু নিয়ম কানুন আছে, সেগুলো সারতে হবে। মৌনিতা নবনীকে হাত ধরে নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসালো। বাড়ির সবার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিলেও নবনী খেয়াল করলো মানুষগুলোর ভিড়ে দুটি মুখ অনুপস্থিত। দিব্য আর ছোট্ট দিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে নবনী জড়তা কাটিয়ে জিজ্ঞেস করল, আন্টি, দিয়া কোথায়? মাঝা উত্তর দিলেন, দিয়াকে তো দিব্য স্কুলে নিয়ে গেছে। ও প্রতিদিন অফিস যাওয়ার পথে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। আর বাড়ির বাকি পুরুষরা, মানে তোমার চাচা শ্বশুর আর আমার ছেলে কাব্য, অনেক আগে বেরিয়ে গেছে। এই বাড়িতে মোটামুটি 8টার মধ্যেই সবাই কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিব্যর কথা শুনে নবনীর মনের কোণে একটা প্রশ্ন উকি দিল। কাল রাতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিল দিব্য, আর কেনই বা গিয়েছিল? নবনী আর কথা বাড়ালো না, চুপচাপ নাস্তা শেষ করল। এরপরই শুরু হলো পরবর্তী নিয়ম। মাঝা আর অলেখা তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। মাঝা বুঝিয়ে বলেন, আমাদের বাড়ির একটা পুরনো নিয়ম আছে। নতুন বউ প্রথম সকালে সবার জন্য কিছু না কিছু রান্না করে। তবে নিয়ম হচ্ছে, এই কাজে বাড়ির কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। নিজের হাতেই সবটা সামলাতে হবে। পারবে তো? নবনী ধীরস্থিরভাবে মাথা নাড়ল। মনে মনে কিছুটা নার্ভাস লাগলেও সে জানে যে রান্না সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। তবে এত বড় পরিবার আর নতুন স্বাদের সাথে মানিয়ে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। মাঝা বেগম এই ফাঁকে মিলুর সাথে নবনীর পরিচয় করিয়ে দিলেন। মিলু এবাড়ির বহু পুরনো বিশ্বাসী কাজের লোক। তার স্বামীও এবাড়ির পুরনো ড্রাইভার। রান্নাঘরে নবনীকে একা রেখে বাকি সবাই বেরিয়ে গেল। সুবিশাল আধুনিক রান্নাঘরটায় নবনী যখন একা দাঁড়ালো তখন তার মাথার ভেতর শত চিন্তার আনাগোনা। সে কি রান্না করবে ঠিক তখনই মিলু বিনীত স্বরে জিজ্ঞেস করল, কোনো কিছু কাটাকুটি করা লাগবে ভাবি? লাগলে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপনি কি রান্না করবেন কিছু ভেবেছেন? নবনী জানালা দিয়ে বাইরের উজ্জ্বল রোদের দিকে তাকালো। তার মনের ভেতর তখন চিন্তার ঝড়। কি রান্না করে সবার মন রক্ষা হবে, আবার নিজের সম্মানও বজায় থাকবে, তা নিয়ে বেশ দোটানায় পড়ে গেল। অবশেষে সে ভাবলো ভুনা খিচুড়িটাই হবে সব থেকে নিরাপদ আর জুৎসই সিদ্ধান্ত। সবজি আর মশলাপাতি দিয়ে একবার চড়িয়ে দিতে পারলে স্বাদের দিক থেকে খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না। সে মিলুকে বেশ কিছু সবজি কুটে দিতে বলল। মিলু সবজি কাটতে বসে একগাল হেসে বেশ রসিয়ে রসিয়ে পুরনো গল্প জুড়ে দিল। দাঁত বের করে সে বলল,
জানেন ভাবি, সেবার যখন মৌনিতা ভাবির বিয়ে হলো, তখনও আমি এই রান্নাঘরেই ছিলাম। ভাবি তো মস্ত বড়লোক বাপের আদুরে একমাত্র মেয়ে, হাঁড়ি পাতিল কোনো দিন ধরেনি। শেষমেশ কি না পেরে নুডলস রান্না করলো। বাড়ির সবার মুখ দেখার মতো হয়েছিল সেদিন। বলে মিলু খিলখিল করে হাসতে লাগলো, কিন্তু নবনীর মনে এই হাসি কোনো দোলা দিল না, বরং সে কিছুটা বিরক্তই হলো। একে তো নিজের এলোমেলো জীবন নিয়ে সে অস্থির, তার উপর নতুন পরিবেশের চাপ। এসবের মাঝে মিলুর এই ফালতু রং তামাশা তার একদমই ভালো লাগছিল না। সে একটু গম্ভীর হয়ে নিজের কাজে মন দিল। সবজি ধোয়া, চাল ডাল মাপারে ব্যস্ততার ফাঁকেই নবনী যেন মুহূর্তের জন্য ভুলেই গেল গত রাতের ঘটনা। সব মশলা কষানোর পর যখন খিচুড়ির সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন নবনী এক মুহূর্তের জন্য আনমনা হয়ে গেল। সে ভাবলো যে মানুষটার জন্য সে তার সবটুকু উজাড় করে দিতে চেয়েছিল, সেই আজকে অনেক দূরে। আর যাকে সে কোনো না কোনোভাবে এক প্রকার ঘৃণা করতো, আজ তার ঘরের মানুষের জন্য রাতেই সে ব্যস্ত। নিয়তি বোধ হয় একেই বলে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নিচে নামলেন অনেখা বেগম। তার এক হাতে ধরা মুঠোফোন। কারোর সাথে কথা বলতে বলতে তিনি এতটাই বিচলিত যে আশেপাশের কোনো দিকে তার খেয়াল নেই। রান্নাঘর থেকে নবনী উৎসুক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মৌনিতা। সে শাশুড়ির এমন অবস্থা দেখে তড়িঘড়ি উঠে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচি আম্মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কার ফোন এসেছিল? নমনীয় হাতের কাজ ফেলে ধীর পায়ে ড্রয়িং রুমের কোণে এসে দাঁড়ায়। অলেখা বেগম একবার নমনীর দিকে তাকিয়ে নিয়ে ধীর গলায় বলেন, দিয়ার স্কুলের টিচার ফোন করেছিলেন। স্কুলে দিয়া নাকি কার সাথে মারামারি করেছে। ম্যাডাম বললেন, ছুটি হওয়ার আগেই উনি দিয়ার মায়ের সাথে দেখা করতে চান। আমি দিব্যকে অনেকবার কল করার চেষ্টা করলাম, কিন্তু ও মিটিংয়ে আছে বলে ফোন ধরছে না ম্যাডাম। মৌনিতা অবাক হয়ে বলল, কিন্তু দিয়ার যে মা নেই সেটা তো স্কুলের সবাই জানে। এখন ওর মা কোত্থেকে আসবে? অলেখা বেগম অস্থির হয়ে বললেন, আমি অত শত জানি না বাপু, তবে শুনলাম দিয়া হাতে চোট পেয়েছে, ও খুব কাঁদছে। দাঁড়াও, আমি আর একবার দিব্যকে ট্রাই করি। নবনী বলে উঠল, 1 মিনিট আন্টি, ওনাকে আর কল করার দরকার নেই। আপনি আমাকে দিয়ার স্কুলের ঠিকানা বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। অলেখা বেগম কিছুটা দ্বিধায় পড়লেন। নবনী এবারই নতুন বউ, একা একে পাঠানোটা কি ঠিক হবে? তবে পরক্ষণে ভাবলেন দিয়ার জন্য নবনীর এই টানটা তো ভালো লক্ষণ। তিনি সায় দিয়ে বললেন, ঠিকানা দিতে হবে না, তুমি আমাদের গাড়িতে করেই যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তোমাকে পৌঁছে দেবে। নবনী সম্মতিসূচক মাথা নাড়ল। অলেখা যাওয়ার আগে আবার মনে করিয়ে দিলেন, যাওয়ার পথে একবার দিব্যকে কল দিও, টিচার ওর সাথেও কথা বলতে চাইছেন। আমিও দেখি ওকে পাওয়া যায় কিনা। নবনী দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক অদ্ভুত ব্যস্ততায় সে থমকে গেছে। যার ঘর করতে এসে এই বাড়িতে এসেছে, তার সন্তানের দায়িত্ব নিতে আজ সে হন্তদন্ত হয়ে ছুটছে, সেই মানুষটির ফোন নাম্বারটাই তো তার কাছে নেই। নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেশ কুণ্ঠার সাথে বলে ফেলল, ওনার নাম্বারটা তো আমার কাছে নেই। অলেখা অবশ্য বিনা বাক্যে নাম্বার দিয়েছিলেন। গাড়িতে বসে বারবার কল করেও ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। দিব্য সম্ভবত তার বিজনেস মিটিংয়ে এতটাই মগ্ন যে ফোনের অস্তিত্বই ভুলে গেছে। নবনী হতাশ হলো বেশ। স্কুলে পৌঁছে নবনী জানতে পারল সবটা। দিয়া তার সহপাঠীদের সাথে গল্প করছিল যে এখন তার কাছেও মা আছে, কিন্তু তারা সেই কথাকে হেসেই উড়িয়ে দিয়েছিল। তাদের বিদ্রূপ আর অবিশ্বাস সহ্য করতে না পেরে দিয়া রুখে দাঁড়িয়েছিল। আর সেই হাতাহাতির এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে তার ছোট্ট হাতটা ছিঁড়ে গেছে। অফিস রুমের একপাশে থম মেরে বসে আছে দিয়া। লাল হয়ে আসা চোখ আর ফোড়া মুখটা বড্ড বিধ্বস্ত লাগছে। নবনী ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল, পাশে বসে আদুরে সুরে বলল, দিয়া মাম্মা, আমার সোনা মামনিটা বুঝি খুব ব্যথা পেয়েছে? উফ, তোমার তো খুব কষ্ট হচ্ছে সোনা। তাহলে ওষুধ লাগাচ্ছ না কেন? কই দেখি তো হাতটা। দিয়া মুখ তুলল না। বুকের উপর হাত দুটো আড়াআড়ি করে বেঁধেছে সে, মাথাটা নিচু করে রেখেছে। গম্ভীর মুখ স্বরে নবনীর দিকে না তাকিয়েই বলল, আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি পচা। তুমি আমাকে একটুও ভালোবাসো না। সকালে আমি কত অপেক্ষা করলাম,
কিন্তু তুমি আমার স্কুলে দিতে এলে না। তোমার সাথে আমার বিচ্ছেদ। তুমি যাও এখান থেকে, পাপ্পাকে আসতে বলো। দিয়া বিচ্ছেদ বলতে চেয়েছিল, এটা সে প্রায় কথায় ব্যবহার করে। নবনী এর মানে সহসায় না বুঝলেও ধারণা করতে পারল। শব্দটা যেন নবনীর বুকে তীরের ফলার মতো বিঁধল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এইটুকু একটা শিশু কতটা অভিমান জমিয়ে রেখেছে তা ভেবে নবনীর চোখ ভিজে এলো। সে দিয়ার মাথায় হাত রেখে বলল, খুব চড়ে শোনা মাম্মা, কাল থেকে রোজ মাম্মা তোমাকে স্কুলে নিয়ে আসবে, প্রমিস করছি। এবার লক্ষ্মী মেয়ে হয়ে ওষুধটা লাগিয়ে দিতে দাও তো। নেভার। আমি বলিও না। গম্ভীর কণ্ঠস্বর শুনে দিয়া একবার মুখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই আবার অভিমানে মুখ ফিরিয়ে নিল। দিব্য এসে দাঁড়িয়েছে। নবনী স্বস্তির শ্বাস নিল। দিব্য মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার মান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু নবনীর কাছে সেই মুহূর্তটা যেন স্থবির হয়ে গেল। তার পায়ের নিচের মাটি কাঁপছে। দিব্যর পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে নবনীর সমস্ত শরীর হিম হয়ে এলো। অসীম, সে এখানে কিভাবে? অসীম স্তম্ভিত। সে তার বসের সাথে কোনো জরুরি কাজে বেরিয়েছিল, কিন্তু নিজের বসের মেয়ের স্কুলে এসে তার প্রাক্তন প্রেমিকা নবনীকে দেখবে তা ছিল তার কল্পনাতীত। দিব্য দিয়াকে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রক্তিম চোখ দুটো স্থির হলো অসীমের ওপর। শান্ত কিন্তু ধারালো গলায় সে বলল, অসীম, এনে তোমার ম্যাডাম, মিসেস দিব্য তালুকদার। কাল ওনার বিয়ে হয়েছে, আর আজকে সফেলও নেই এখানে। তুমি খুব ভালো করেই জানো আমি দিয়ার ব্যাপারে কতটা সচেতন। আমার পুরো পৃথিবী একদিকে, আর আমার মেয়ে একদিকে। স্কুল থেকে যখন বারবার কল আসছিল, তখন তোমার উচিত ছিল ফোনটা আমাকে দেওয়া, কিংবা অন্তত রিসিভ করা। অসীম দিশেহারা বোধ করল। প্রবল এক অস্বস্তিতে বার কয়েক শুকনো ঢোক গেল সে। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আই অ্যাম সরি স্যার। দিব্য একবার নবনের দিকে চাইল। তার দৃষ্টিতে এক দুর্বেদ্য গাম্ভীর্য। নিজেকে সংযত করে সে আবারও অসীমকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো, দিয়া আমার মেয়ে, ওর সমস্ত দায়ভার আমার। আগেও আমিই দেখতাম, পরেও আমিই দেখব। আমার মেয়ের দায়িত্ব আমি অন্য কারোর ওপর চাপাতে পারি না, তাই ভবিষ্যতে ওর কোনো বিষয়ে দায়িত্বহীনতা আমি বরদাস্ত করব না। অসীমের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। দিব্যর কথাগুলো আজ তীরের মতো তার গায়ে বিঁধছে। এই রাগ কি অপমানের, নাকি সামনে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে, সেটা সে নিজেও জানে না। যে মেয়েটিকে কাল সে আভিজাতের দোহাই দিয়ে ছুঁড়ে ফেলেছিল, আজ সে তার পরম শ্রদ্ধেয় বসের স্ত্রী। এই চরম সত্যটা হজম করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবনীর কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। এই মানুষটার মুখোমুখি হওয়া মানে তার কাছে কাঁচা ঘায়ে লবণের ছিটে দেওয়া। দিব্য ম্যাডামের সাথে আরো কিছুক্ষণ কথা বলল। দিয়ার হাতে ঔষধ লাগালো। অতপর বেরিয়ে যেতে নিয়েও গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, অসীম, ম্যাডামকে নিয়ে এসো। রমণী যেন রোবটের মতো নিজের ভারী শরীরটা টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসল। অসীম ড্রাইভিং সিটে আর দিব্য তার পাশের সিটে। দিয়াকে পেছনের সিটে নবনীর সাথে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট দিয়া এখন একদম স্বাভাবিক। নবনী কেবল জানালার বাইরে চেয়ে রইল। গাড়ির ভেতরের থমথমে নীরবতা ভাঙল দিয়ার চঞ্চলতায়। আচমকা সে নবনীর হাতটা ধরে সজোরে একটা ঝাঁকুনি দিল। ভাবনায় বুঁদ হয়ে থাকা নবনী চমকে উঠল। নিজেকে সামনে নিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। দিয়া বড় বড় চোখ করে নবনীর দিকে তাকিয়ে বলল, তুমি কি স্যাড হয়ে গেছো? আমি তোমাকে বকেছি বলে কি তোমার রাগ হয়েছে? দেখো, পাপ্পা বলে বড়রা তো ভালোর জন্যই বকে, তাই স্যাড হতে নেই। ওসব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। আমি নিজেও তো তোমার ওপর খুব অ্যাংরি ছিলাম, কিন্তু দেখো আমি কেমন সব ভুলে গেছি। নবনী দিয়াকে টেনে নিজের কোলে তুলে নিল। তার দুই গালে চুমু খেলো। তারপর দিয়া সেই ছোট পাওয়া হাতের তালুতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি একটু রেগে নেই সোনা, আমি শুধু খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমার সোনা মাটা বুঝি আমার সাথে সারা জীবনের মতো আড়ি করে দিল। এখন আমি একা একা কি করব? কিন্তু তুমি বড় হলে কি করে? হুম। দিয়া খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ইস, তুমি কত ভীতু। দিয়া একদম ব্রেভ গার্ল, বুঝলে? আর দাদু বলে আমি বুড়ি। এবার বলো, বড় আগে নাকি বুড়ি?
আচ্ছা, তোমার চোখে কি হয়েছে? নবনী তড়িঘড়ি করে হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেললো, ধরা গলায় সামনে নিয়ে বলল, আসলে চোখে কিছু একটা পড়ছে সোনা, তাই ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। দিয়া মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব দেখতে পাই। আমার চোখ খুব পাওয়ারফুল। আমি কিন্তু আমার চোখ কাউকে দেব না। দিয়ার ঘরে পা রাখতেই নবনী বুঝতে পারল তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটি আসলে অন্য কোনো ঘর। এটি মূলত অবনী আর দিব্যর ঘর। দিব্যকে দেখে কিছুটা অপ্রস্তুত মনে হলো। সে নিজের গায়ে থাকা কোটটা খুলে রেখে দিয়াকে দুহাতে উঁচু করে তুলে খাটের উপর দাঁড় করিয়ে দিল। মেয়ের মাথা থেকে হেয়ার ব্যান্ড আর ক্লিপগুলো খুলে নিয়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। নবনী দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইল। এই ঘরে তার আদতে আসা উচিত কিনা তা নিয়ে সে দ্বিধাগ্রস্ত। ঠিক তখনই দিয়া ছোট্ট হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। নবনী হাসি মুখে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে মাম্মা, কিছু বলবে? দিয়া তার ছোট্ট হাতের তালুটা নবনীর বাম গালে রেখে গভীর কোনো ভাবনায় নিমগ্ন হলো। সেই দৃশ্য দেখে নবনীর ঠোঁটে হাসি ফুটে উঠল। তার মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা। অবনী আর নবনী ছিল পিঠে পিঠি বোন, কিন্তু নিয়তি তাদের খুব একটা কাছাকাছি থাকতে দেয়নি। নবনীর পরে ছোট বোন নৌশির জন্ম হলে দুজনকে একসাথে সামলানো মায়ের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল। নবনী তখন কিছুটা বড় মায়ের কাজে সাহায্য করতে পারে, তাই তাকে রেখে নবনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নানা বাড়িতে। সেখানে নানা নানির স্নেহে বড় হয়েছে সে। আশ্চর্যের বিষয় হলো, দিয়াকে দেখলেই নবনীর বারবার অবনীর প্রতিচ্ছবি চোখে পড়ছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠছে। এটা কি কেবলই রক্তের টান, নাকি মৃত বোনের প্রতি জমিয়ে রাখা একরাশ অব্যক্ত ভালোবাসা তা নবনী জানে না। তবে বোনকে যে সে কতটা ভালোবাসতো তা আজ তার অনুপস্থিতিতে হাড় ভাঙা যন্ত্রণায় টের পাচ্ছে সে। দিব্য কয়েকবার এগিয়ে এসো মাঝপথে থমকে দাঁড়ালো। দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। সে নীরবতা ভেঙে দিয়া তার আধো আধো কণ্ঠে আবদার করে বসল, তুমি কি আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবে? তাহলে আমার খুব ভালো লাগবে। নবনী ধীর স্থির ভাবে মাথা নেড়ে সায় দিল, কিন্তু দিব্য কিছুটা এগিয়ে এসে বাধা দেওয়ার স্বরে বলল, আমি তো দিচ্ছি মা, আমি দিলে সমস্যা কোথায়? নবনী এবার মাথা তুলে সরাসরি দিব্যর পানে চাইল। দিব্য স্থির দৃষ্টিতে চেয়েছিল বিধায় মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নবনী চট করে চোখ সরিয়ে নিল। লোকটার চোখ দুটো অদ্ভুত রকম সুন্দর। পরক্ষণে নিজের উপর বিরক্ত হলো সে। এই পরিস্থিতিতে চোখের সৌন্দর্য বিচার করাটা তার কাছে অর্থহীন মনে হলো। কিন্তু মূল সমস্যাটা অন্য জায়গায়। দিব্যর আচরণের দ্বিমুখী ভাবটা নবনী ধরতে পারছে না। মেয়ের ভবিষ্যতের জন্যই যদি এই বিয়ে, তবে মেয়েকে আগলে রাখার সুযোগ থেকে তাকে কেন বঞ্চিত করা হচ্ছে? নবনী এবার সাহস সঞ্চয় করে বলেই ফেলল, আমি দিয়াকে চেঞ্জ করিয়ে দিলে সমস্যা কোথায়? তাছাড়া আপনি তো কাল রাতেই বললেন যে মেয়ের জন্য এই বিয়েটা করেছেন। তবে কেন বারবার আমাকে ওর কাছে আসতে বাধা দিচ্ছেন? কথাটা শুনে দিব্যর মেজাজ হঠাৎ চড়ে গেল। তার মনে পড়ে গেল এই মেয়েটি বিয়ে করবে না বলে বিয়ের আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। বিয়ের আগে অবনী জীবিত থাকতেও নবনী কোনোদিন তাদের বাড়িতে পা রাখেনি, কেবল দিব্যকে পছন্দ ছিল না বলে। এই রূঢ় সত্যটা দিব্য একবার আড়ালে শুনে ফেলেছিল। সে চায় না তার মাতৃহীন মেয়ের দায়িত্ব এমন কারো ওপর জোর করে চাপিয়ে দিতে, যার মনে এই পরিবারের প্রতি কোনো টান নেই। গত 2 বছর সে একাই দিয়াকে সামলেছে। আগামী দিনগুলোতেও সে একাই পারবে। সে নিজের গাম্ভীর্য ধরে রেখে সংক্ষেপে উত্তর দিল, ঠিক আছে, ওকে তৈরি করে দাও জলদি, অনেক বেলা হয়েছে। ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নবনীর বুকের ভেতর থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিয়া বাবার অনুমতি পেয়ে খিলখিল করে হেসে উঠল। মেয়ের সেই অনাবিল হাসিতে দিব্যর গম্ভীর মুখেও এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। নবনী দিয়ার পোশাক বদলে দিতেই চঞ্চল মেয়েটা খাট থেকে নামার ইশারা করল। মেঝেতে পা রাখা মাত্রই দিয়া দরজার দিকে এক দৌড় আগাল। নবনী আঁতকে উঠে বলল, দিয়া সাবধানে, ওভাবে ছুটছো কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো সোনা। দিয়াকে ধরার জন্য নবনী যেই না পা বাড়ালো, অমনি এক জোরালো টানে সে থমকে গেল। নিজের বা হাতের কবজিতে এক শক্ত হাতের স্পর্শ অনুভব করলো সে। বিস্ময়ে বিমূঢ় হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো দিব্য তার হাত ধরে রেখেছে। মুহূর্তের জন্য নবনীর মস্তিষ্ক যেন অসাড় হয়ে গেল।
পরক্ষণেই দিব্য হাতটা ছেড়ে দিয়ে এক অদ্ভুত শীতল চোখে তার দিকে তাকালো। দিব্যর কণ্ঠে ঝরে পড়ো কাঠিন্য। দেখো নবনী, দিয়ে আমার মেয়ে। আমি এতদিন ওকে একা সামলাতে পেরেছি, বাকি দিনগুলোও পারবো। তোমার জোর করে ওর দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এবারের বড় বউ, কেবল সেই দায়িত্বটাই পালন করো। শাশুড়ির সাথে রান্নাবান্নায় সময় দাও, অসুস্থ শ্বশুরের সেবা করো, আর 10টা সাধারণ মেয়ের মতো নিজের ইচ্ছে মতো জীবনযাপন করো। আমি তোমাকে কোনোদিন অসম্মান করব না। স্বামী হিসেবে তোমার বৈষয়িক সব দায়িত্ব পালন করব, কিন্তু আমার মেয়ের ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই। একটু থেমে দিব্য আরো তীক্ষ্ণ স্বরে বলল, আর তুমি একজন শিক্ষিত বুঝদার মেয়ে হয়েও কেন আমার ননসেন্সের মতো কথা বললে, তা আমার বোধগম্য নয়। নবনী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। দিব্যর প্রতিটি শব্দ যেন চাবুকের মতো তার আত্মসম্মানে আঘাত করল। কি বলছে লোকটা, কেন বলছে? হুট করে সবকিছু ওলট পালট হয়ে গেল নবনীর কাছে। অভিমানে আর অপমানে তার চোখ দুটো ছলছল করে উঠল। বুক ফেটে কান্না আসতে চাইলেও সে কোনো মতে নিজেকে সামলে নিল। শুধু দিব্য শেষ কথাটার রেশ ধরে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আ- আমি আমি ননসেন্সের মতো ব্যবহার করছি? দিব্য তখন বিছানায় অগোছালো হয়ে পড়ে থাকা দিয়ার স্কুল ড্রেসগুলো তুলে নিচ্ছিল। নবনীর কাঁপা কাঁপা কণ্ঠের প্রশ্নের পিঠে সে ফিরে না তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তুমি একটা অবুঝ বাচ্চার সামনে কী ধরনের কথা বলছিলে সেটাকে একবার ভেবে দেখেছ? কাল রাতে আমি তোমাকে যা যা বলেছি সেগুলোকে দিয়ার কানে যাওয়ার মতো কথা? নবনীর ভেতরে তপ্ত প্রতিবাদ মুহূর্তেই যেন তুষারের মতো জমে গেল। সে আসলে এত কিছু ভাবেনি। দিয়ার প্রতি মায়ার টানে কথাগুলো বলে ফেললেও তার সুদূর প্রসারী প্রভাব নিয়ে চিন্তা করার অবকাশ পায়নি সে। তবে এইটুকু সে পরিষ্কার বুঝল যে দিব্য তালুকদার অত্যন্ত চাপা স্বভাবের এবং অসম্ভব অহংকারী একজন মানুষ। কাল রাতে লোকটার ভদ্র ব্যবহারে যতটুকু মুগ্ধতা জেগেছিল, আজ তার দ্বিগুণ তিক্ততা নবনীকে গ্রাস করল। সে মাথা নিচু করে খুব ধীরে বলল, দুঃখিত, আমি না ভেবে কথাগুলো বলে ফেলেছি। তবে আমি ভুল কিছু বলিনি। আপনি এই বিয়েটা কেন করেছেন জানি না, কিন্তু আমি দিয়ার জন্য এই বিয়েটা করতে রাজি হয়েছি। তাই আপনি চাইলেও ওর থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। দিব্য এবার সামান্য হাসল। সেই হাসিতে ছিল কেবল তীব্র তাচ্ছিল্য। রমণী বুঝতে পারল না এই কথার মধ্যে হাসির মতো কে ছিল। দিব্যর মনে হলো এই মেয়েটা অবনীর বোন হলেও স্বভাবে দুজনেই দুই মেরুর বাসিন্দা। সে আর তর্কে জড়াতে চাইল না। দিয়ার কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। ও হ্যাঁ, তোমার লাগেজ নিয়ে আজই এই ঘরে চলে এসো। কাল মা চেয়েছিলেন আমরা আলাদা ঘরে থাকি, কিন্তু দিয়াকে ছাড়া আমার থাকার অভ্যাস নেই, তাই আমি রাতে চলে এসেছিলাম। তাছাড়া তুমি সারাটা দরজা খোলাটা কি ঘুমিয়েছিলে কেন? নবনীর কাছে এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। লোকটা কতখানি ধুরন্ধর আর হিসেবে। সবার সামনে সবটা কিভাবে সামনে নিল। আবার সকালে সবার ওঠার আগেই আগের ঘরে ফিরে গেছে যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। আড়ালে সবটুকু দূরত্ব বজায় রেখেও লোকটা বাইরের জগতের কাছে নিখুঁত অভিনয়ে চাদর বিছিয়ে রেখেছে। নবনী শুকনো গলায় বলল, আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। আমি নিয়ে আসবো সব। দিব্য আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। টান পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। নবনীয় একরাশ গুমর অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। নবনী পথিমধ্যে দেখল দুটো ছোট ছেলে তুমুল ভাবে ঝগড়া করছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দিয়া আপ্রাণ চেষ্টা করছে ঝগড়া থামাতে। দৃশ্যটা দেখে নবনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দুই পক্ষকে আলাদা করে দিল। জিজ্ঞেস করল, কি করছো তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? হুম? নবনী খেয়াল করলে বাচ্চা দুটো হুবহু একই রকম দেখতে, নিশ্চয়ই যমজ। তাদের বয়স দিয়ার কাছাকাছি হবে, তবে এই বাড়িতে দিয়া ছাড়া আরও বাচ্চা আছে, সেটা নবনীর জানা ছিল না। ঠিক তখনই ওদিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো মৌনিতা। তাদের কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলো, তোমরা দুজন কি আবার ঝগড়া শুরু করেছো? আজকের ঝগড়াটা কি নিয়ে শুনি? ইভান কান্না ভেজা গলায় অভিযোগের সুরে বলল, দেখো না মাম্মি, সব দোষ এই ইহানের। ও আমাকে আগে মেরেছে। তোমার বিশ্বাস না হলে দিয়াকে জিজ্ঞাসা করে দেখো। পাশে দাঁড়িয়ে থাকা দিয়া সাথে সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট চাচি, ইভান একদম ঠিক বলেছে। ইহান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। দিয়া যে ইভানের পক্ষেও নেবে সেটা তার কাছে নতুন কিছু নয়। এই বাড়িতে দিয়া আর ইভান সবসময় এক দলে থাকে। যদিও ইহান জানে সেই আগে হাত তুলেছে, তবুও নিজের দোষ ঢাকতে সে নিরীহ মুখ করে বলল,
দিয়া মিথ্যা বলছে মাম্মি। তুমি তো জানো ওরা দুজন ফ্রেন্ড, তাই মিলেমিশে আমাকে ফাঁসাতে চাচ্ছে। মৌনিতা এবার ধমকে উঠল। একদম মিথ্যা বলবে না ইহান। তোমাকে কতবার বারণ করেছি বড় ভাইয়ের গায়ে হাত তুলবে না, তবুও তুমি ওকে মেরেছো। ইহান তড়াক করে উত্তর দিল। মাত্র 5 মিনিটের বড়, এটা আবার বড় হয় নাকি? আমি ওসব মানি না। ছেলের যুক্তির কাছে মৌনিতা হার মেনে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। মৌনিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ইহান উল্কার বেগে ওখান থেকে পালিয়ে গেল। মৌনিতা চেঁচিয়ে বলল, একবার ধরতে পারি, তারপর মজা বোঝাবো, বদমাইশ কোথাকার। বাচ্চাদের এই খুনসুটি দেখে নবনীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মৌনিতা অসহায় মুখে বলল, তুমি হাসছো নবনী? এই ছেলেটা যে কি পরিমাণ দুষ্টু হয়েছে বলে বোঝাতে পারবো না। ওদের দুজনকে সামলাতে গিয়ে আমার পাগল হওয়ার উপক্রম। নবনী বলল। বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, কিন্তু আমি ওদের আগে দেখিনি কেন? মৌনিতা হুট মৃদু হেসে উত্তর দিল, আসলে তুমি তো কাল অনেক রাতে এলে, ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আর আজ সকালে তুমি ওঠার আগেই ওরা স্কুলে চলে গিয়েছিল। ওরা যমজ, ইহান আর ইভান, দিহার থেকে 1 বছরের বড়। ভালো কথা নবনী, চলো নিচে চলো, সবার খাওয়ার সময় হয়ে গেছে। নবনী মাথা নেড়ে সায় দিল। আমি নিচে যাচ্ছিলাম, চলুন। মৌনিতা একটু ইতস্তত করে হেসে বলল, তুমি আমাকে তুমি করেই বলো, মৌনতা ডাকলেই হবে। নবনী সহজভাবে মাথা নেড়ে বলল। আচ্ছা, চলো মৌনিতা। দুপুরে রোদ জানালার কাছ ছুঁয়ে ডাইনিং টেবিলের ওপর পড়ছে। আজ এই টেবিলের দৃশ্যটা অন্য দিনের চেয়ে আলাদা। সচরাচর দুপুরে বাড়ির পুরুষরা কেউ থাকেন না, কিন্তু আজ অলেখা বেগমের কড়া নির্দেশ ছিল নতুন বউয়ের হাতের প্রথম রান্না খেতে যেন সবাই উপস্থিত থাকে। নবনী নিজের হাতে ভুনা খিচুড়ি, মুচমুচে বেগুন ভাজি আর ডিম ভাজি করেছে, সেই সাথে অলেখা আর মৌনতার রান্না করা হাঁসের মাংসের ভুনা। দিব্য এসে চেয়ারে বসতেই অলেখা বললেন, নমনি যাও মা, তোমার হাতের রান্না নিজ হাতে সবাইকে পরিবেশন করো। নবনী ধীর পায়ে এগিয়ে গেল। আড়ষ্ট হাতে একে একে সবার পাতে খাবার তুলে দিল সে। দিব্য আজ দিয়াকে নিজের পাশের চেয়ারে বসিয়ে নিয়েছে। সাধারণত দুপুরে অলেখায় দিয়াকে খাইয়ে দেন, কিন্তু আজ বাড়িতে থাকায় দিব্য নিজেই মেয়ের দায়িত্ব নিল। কলরব বেশ উসকুস করছে তখন থেকে, তার ভেতরে যেন কোনো অস্থির আগ্নেয়গিরি ফুটছে। কয়েকবার গলা পরিষ্কার করেও সে কথা বলতে পারল না। অবশেষে এক বুক সাহস সঞ্চয় করে সে হঠাৎ বলেই ফেলল। খাবার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। কথাটা শোনা মাত্র দিব্যসহ বড়রা সবাই কলরবের দিকে তাকালো। কলরবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। সবেমাত্র এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রাখা এক তরুণের পক্ষে নিজের বিয়ের প্রস্তাব নিজেই তোলা মোটেও সহজ কাজ নয়। তবে ভালোবাসার মানুষের প্রতি টানটা তার সাহসের চেয়েও বড়। অনেক কথা সে আয়নার সামনে দাঁড়িয়ে মুখস্থ করেছিল, কিন্তু সামনে বাবা, চাচা আর ভাইকে দেখে সে সব গোলমাল হয়ে গেল। তা চুপ করে থাকা যেন কাব্য তাড়া দিয়ে উঠল। কিরে, পেঁয়াজ না মেরে চটপট বলতো। তোর জন্য সবাই খাওয়া থামিয়ে বসে আছে, সামনে আমার প্রিয় খাবার রাখা, বেশি অপেক্ষা কিন্তু করতে পারবো না। পুরো টেবিল জুড়ে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অলেখা বেগম উৎসুক চোখে তাকিয়ে রইলেন ছোট ছেলের দিকে। কলরব অনেকটা কষ্টবোধ করে প্রায় রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করল, আমি বিয়ে করতে চাই। কথাটা বলেই সে লজ্জায় আর আড়ষ্টতায় মাথা নিচু করে ফেলল। খাবার টেবিলের প্রতিটি মানুষ তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। কলরব যদি বলতো সে কাউকে খুন করে এসেছে, তবে হয়তো সবাই সেটা অনায়াসে বিশ্বাস করে নিত। কিন্তু তার মুখে বিয়ের কথা যেন এক অসম্ভব বিষয়। যে ছেলেটা কোনোদিন নিজের রুমটাই গুছিয়ে রাখেনি, সে আজ সংসার পাততে চায়। কলরবের কথা শুনে খাবার টেবিলে যে নিস্তব্ধতা নেমে এলো, তাকে আক্ষরিক অর্থেই বজ্রপাত বলা চলে। উপস্থিত সবাই যে খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছিল তা নয়, কারণ কলরব এই বাড়ির সবচেয়ে ছন্নছাড়া ছেলে। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা, মারামারি আর মাঝে মধ্যেই বাড়িতে বিচার নিয়ে আসা, এই ছিল তার দৈনন্দিন জীবন। তার মতো একজন দায়িত্ব জ্ঞানহীন ছেলের মুখে এমন সিরিয়াস কথা কেউ কল্পনাও করেনি। কেউ কেউ হয়তো ভেবেছিল সে আবার কোনো নতুন ঝামেলা পাকিয়ে এসেছে, কিন্তু তার গম্ভীর মুখাবয়ব দেখে এবার সবাই একটু নড়ে চড়ে বসল। নীরবতা ভাঙল কাব্যর বিস্ময় মাখা কণ্ঠে। কি কি বললি তুই? ভাই, তুই আসলেই কি করতে চাস? কলরব নিচু স্বরে একটু ঝাঁঝালো গলায় বলল, বললাম তো বিয়ে করব, তুই কি বধির হয়ে গেলি?
কাব্য হতভম্ব হয়ে মাথা নাড়ল। এই পরিস্থিতিতে কি বলা উচিত তা তার জানা নেই। টেবিলের একপাশে বসেছিলেন আরশাদ তালুকদার। কয়েকদিন আগের এক গাড়ি দুর্ঘটনায় তিনি মাথায় ও পায়ে গুরুতর চোট পেয়েছেন, তাই সাধারণত নিজের ঘরেই বিশ্রাম নেন। আজ নবনীর প্রথম রান্না বলে অলেখা বেগম তাকে জোর করে ডাইনিংয়ে নিয়ে এসেছিলেন। তিনি তার স্বভাব সুলভ গুরু গম্ভীর কণ্ঠে ছেলের দিকে একবার বিদ্রুপ ছুড়ে দিলেন। তা হঠাৎ দুনিয়ার কাজ ছেড়ে বিয়ে করার শখ জাগলো কেন, হ্যাঁ? কারণটা আসলে কলরবের জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সে তার সহপাঠী ইরাকে ভালোবাসে, কিন্তু ইরার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আর পড়াশোনা করাতে চান না। তারা এখন ইরার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছেন। কলরব ইরাকে হারাতে চায় না, তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাকে এই প্রস্তাবটা আজ তুলতেই হলো। সে অপরাধীর মতো মুখ করে আবারও ডাবল। পাপ্পা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওর নাম ইরা। আমরা একই ক্লাসে পড়ি। ওর বাবা মা ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। ইরাকে পাওয়ার জন্য বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আশা তালুকদারের কণ্ঠে এখন বিদ্রুপের ধার আরও বাড়ল। তিনি একইভাবে প্রশ্ন করেন, তা এখন তুমি কি করতে চাও? আমাদের ঠিক কি করতে হবে শুনি, হ্যাঁ? কলরবের মনে হলো এই মুহূর্তেই যে মাটির নিচে মিশে যাওয়াও ঢের ভালো। তবুও কাপা গলায় সে উত্তর দিল, আমি চাই তোমরা ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ভীষণ ভালোবাসি। এতক্ষণ শান্ত থাকা আরশাদ তালুকদার যেন হঠাৎ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠলেন। প্রচন্ড এক ধমক দিয়ে তিনি বললেন, এই অসভ্য ছেলে, লজ্জা করছে না তোর? বাপ চাচার সামনে নিজ মুখে নির্লজ্জের মতো প্রেম ভালোবাসা আবার বিয়ের কথা বলছিস? বিয়ে করবি তুই, হ্যাঁ? এই তোর লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া কোথাকার, হ্যাঁ? আফতাব তালুকদার ভাইয়াকে শান্ত করার চেষ্টা করে বলেন, ভাইয়া তুমি অসুস্থ, শরীরটা খারাপ করবে, শান্ত হও। আরশাদ তালুকদার তখন রাগে কাঁপছেন। তিনি চেঁচিয়ে বললেন, না, তুই ওকে জিজ্ঞেস কর বিয়ে করবে ও। আরে কত টাকা রোজগার করে, হ্যাঁ? আরে কি যোগ্যতা আছে ওর? আরে নিজে এখনো বাপ ভাইয়ের ঘাড়ে বসে সারাদিন বাঁধরামি করে বেড়ায়, সে নাকি আবার বিয়ে করবে? আরে বড় বড় কথা বলছে, আরে ন্যূনতম লজ্জা শরমও কি নেই ওর, হ্যাঁ? নেই? কলরব ঝাঁঝালো গলায় বলল, আমাদের বাড়িতে কি ভাতের এত অভাব পড়েছে যারা একজন মানুষ এলে টানাটানি শুরু হবে? আমি কথা দিচ্ছি, বিয়ের পর আমিও কোম্পানিতে জয়েন করব। বড় ভাইদের সাথে থেকে কাজ শেখার চেষ্টা করব। আমি মন দিয়ে কাজ করব। আবার মুখে মুখে তর্ক করছিস? আবার আবার এতক্ষণ নিঃশব্দে পরিস্থিতি পর্যবেক্ষণ করা দিব্য এবার মুখ খুলল। গম্ভীর গলায় বলল, শান্ত হও আব্বু। আমরা এই বিষয়ে পরে সময় নিয়ে কথা বলবো। তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে নাও। আর কলরব, তুইও আর একটা কথা বলিস না, চুপচাপ নিজের খাওয়া শেষ কর। আরশাদ তালুকদার রাগে ফুঁসছিলেন ঠিকই, কিন্তু বড় ছেলের কথা তিনি সহজে অমান্য করেন না। তাছাড়া খাওয়ার টেবিলে বিশেষ করে নতুন বউয়ের সামনে এমন বিশ্রী পরিস্থিতি তৈরি হওয়াটা তার নিজেরও ভালো লাগছিল না। তিনি গুমোট মুখে চুপ করে গেলেন। অলেখা বেগম এতক্ষণ আষ্টে পৃষ্ঠে একরাশ ভয় নিয়ে বসেছিলেন। এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসলে কলরব বিষয়টা আগেই তাকে জানিয়েছিল, কিন্তু তিনি ভেবেছিলেন আরশাদ সুস্থ হলে সুযোগ বুঝে নিজে কথাটি পারবেন। ছেলেটা যে আজই এভাবে সবার সামনে বোমা ফাটিয়ে দেবে তা তিনি স্বপ্নেও ভাবেনি। আরশাদ অসুস্থ না থাকলে আজ হয়তো কলরবের হাড়গোড় আস্ত থাকতো না। পরিবেশটা সামলে দিতে অনেকা বেগম সবার উদ্দেশ্যে বলেন, দিব্য ঠিকই বলেছে, এই বিষয়ে এখন আর কোনো কথা নাই, সবাই খাওয়া শুরু করো। কলরব কেবল ওঠার উপক্রম করছিল, গলায় দলা পাকানো অভিমান নিয়ে। এই মুহূর্তে তার খাওয়ার রুচি একদমই নেই। নবনী বিষয়টি লক্ষ্য করলো। সে চট করে কলরবের পাতে এক টুকরো মাংস তুলে দিল। কলরব বিস্ময় চোখ তুলে তাকালো। নবনী তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসি দিয়ে বলল, ভাইয়া, খেয়ে অন্তত বলো তো কেমন হয়েছে। মাংস অবশ্য আমি রান্না করিনি। নবনী যেভাবে সহজভাবে কথাটি বলল তাতে কলরব আর না খেয়ে উঠতে পারল না। সে চুপচাপ মাথা নিচু করে আবার খাওয়া শুরু করলো। মৌনিতা পরিস্থিতি হালকা করতে বলে উঠল, নবনী আজ চমৎকার খিচুড়ি রান্না করেছে। খিচুড়িটা খেয়ে অন্তত বলো কেমন হয়েছে। নবনী খিচুড়ি রান্না করেছে এই কটি শব্দ দিব্যর কানে পৌঁছা মাত্রই তার শরীরের ভেতরে এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। মুহূর্তেই তার স্মৃতি ফিরে গেল কয়েক বছর আগের এক দুপুরে। অবনীকে যখন এই বাড়িতে প্রথমবার রান্না করতে বলা হয়েছিল, সেও ঠিক এই ভুনা খিচুড়ি রান্না করেছিল। সাথে ছিল হাঁসের মাংস। দিব্য টেবিলের উপর রাখা খাবারগুলোর দিকে অপলক তাকিয়ে রইল। আজ সব কিছুর এক অদ্ভুত পুনরাবৃত্তি হচ্ছে।
অলেখা বেগমও মিলটা খেয়াল করেছিলেন, তাই তিনি অবনীর স্মৃতিকে সম্মান জানাতেই আজ নিজে থেকে হাঁসের মাংসটা রান্না করেছিলেন। দিব্যর চোখ দুটো হঠাৎ জ্বালা করে উঠল। অবনীর সাথে কাটানো সেই প্রথম দিনগুলোর স্মৃতি তার মস্তিষ্কে যেন ঝড়ো হাওয়া বইয়ে দিল। স্মৃতিরা এখন আর সুখ দেয় না, বরং বিষাক্ত কাটা হয়ে বিঁধতে থাকে বুকের পাঁজরে। নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করলো সে। যান্ত্রিকভাবে দিয়াকে খাইয়ে দিল, কিন্তু নিজের থালাটা আগের মতোই পড়ে রইল। দিয়ার খাওয়া শেষ হওয়া মাত্রই দিব্য নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিজের খাবারে হাতটুকুও ছোঁয়নি। অলেখা বেগম ছেলের এই অস্বাভাবিকতা লক্ষ্য করে উৎকণ্ঠিত স্বরে বললেন, কী রে দিব্য, তুই তো কিছুই খেলি না, থালায় হাতও লাগালি না, উঠে পড়লি যে? নবনী সচকিত হয়ে দিব্যর দিকে তাকালো। দিব্যর মুখাবয়ব এখন পাথরের মতো কঠোর, দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। সে শীতল কণ্ঠে জবাব দিল, আমার এখন খিদে নেই আম্মু, আমাকে এখনই অফিসে ফিরতে হবে। 3টের সময় জরুরি মিটিং আছে। তুমি আসতে বলেছিলে বলে এসেছিলাম, আমি আসছি। কথাটা শেষ করেই দিব্য এক মুহূর্ত অপেক্ষা না করে লম্বা পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। দিব্যর প্রস্থানে অলেখা বেগম যেন পাথর হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন স্মৃতিরা দিব্যকে আনন্দ ভেবে, কিন্তু হিতে যে বিপরীত হবে তা তিনি ভাবেননি। নবনীর মনে হলো সে কিছু ভুল করেছে, কিন্তু আসলে সেটা তা বুঝেই অপরাধ বোধে কুঁকড়ে যেতে লাগলো সে। সেটা দেখে তিনি নিজেকে সামনে নিয়ে জোরপূর্বক একটু হাসলেন, বললেন, এসো নমনি, এবার আমরা খেতে বসি। আশা তালুকদার গম্ভীর ডেকে বললেন, নবনী, এদিকে একটু এসো তো মা। অরেখা চোখের ইশারায় তাকে যেতে বললেন। নবনী আশা তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালো। তিনি পাঞ্জাবির পকেট থেকে একটি ছোট মখমলের বক্স বের করে নবনীর হাতে দিলেন। শান্ত স্বরে বললেন, এটা তোমার উপহার মা। উপহারটি দিয়ে তিনি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। নবনীর অবাক হওয়ার ঘোর কাটানোর জন্য আফতাব তালুকদার হাসি মুখে বললেন, এটা আমাদের বাড়ির নিয়ম। নতুন বউয়ের হাতের প্রথম অন্ন খাওয়ার পর গুরুজনরা তাকে দোয়া আর উপহার দেয়। কই, এবার আমার কাছে এসো তো। নবনী বিনীতভাবে এগিয়ে যেতেই তিনিও একটি সুদৃশ্য বক্স তার হাতে তুলে দিলেন। নবনী মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। আফতাব তালুকদার নবনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। কথা উৎসাহ সামলাতে না পেরে বলে উঠল, ভাবি, বক্সগুলো খোলো না, দেখি কি গিফট পেলে। আর আম্মু, ছোট মা, তোমরা কিছু দেবে না? মাঝা বেগম হেসে বলেন, দেব না মানে? অবশ্যই দেব। তিনি নবনীর হাত থেকে বক্সগুলো নিয়ে খুললেন। দেখা গেল আশা তালুকদার দিয়েছেন একটি চমৎকার সোনার চেন এবং আফতাব তালুকদার দিয়েছেন এক জোড়া কারুকাজ করা সোনার দুল। মাঝা বেগম নিজেও একটি আংটি নবনীকে পরিয়ে দিলেন, আর অরেখা বেগম নবনীর হাতে দিলেন সোনার দুটি ডরি। কাব্য খাওয়া শেষ করে উঠে টেবিলের ওপর একটি বক্স রাখলো। সে বেশ মার্জিত স্বরে বলল, সম্পর্কে আমি তোমার ছোট হলেও বড় ভাইয়ের সম্মানে আমি আর মনিতা মিলে এই ছোট উপহারটুকু তোমার জন্য এনেছি। গ্রহণ করলে খুশি হব। আসলে বিয়েটা তো হঠাৎ করে হলো, নয়তো আরও বড় আয়োজনের ইচ্ছে ছিল। নবনী খুলে দেখলো ভেতরে একটি ঝকঝকে আংটি। ঠিক তখনই কলরব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে কুণ্ঠিত কণ্ঠে বলল, সরি ভাবি, আমি কিছু দিতে পারলাম না। আসলে আমি তো বেকার। আমার গিফটটা আপাতত বাকি রইলো। নিজের টাকায় যেদিন রোজগার করব সেদিন দেব। তবে গিফট দেইনি বলে ভাইয়ার ওপর ভালোবাসা কিন্তু কমিয়ে দিও না। মাংসটা কিন্তু সবসময় এভাবেই নিজ দায়িত্বে পাতে তুলে দিবে। আর তোমার খিচুড়ি রান্না এক কথায় দারুণ হয়েছে। নবনী স্নিগ্ধ হেসে মাথা নাড়ল। কাব্য এই সুযোগে একটু টিপ্পনি কাটল। হ্যাঁ রে, ভাই তো আমার বড় হয়ে গেছে, বিয়ে করবে বলে কথা। এখন তো কামাই তাকে করতেই হবে। তলে তলে তুই এত দূর চলে গেছিস ভাই, তো সাহস দেখে আমি রীতিমতো হতভম্ব। কলরব বিরক্ত হয়ে বলল, চুপ কর তুই। কাব্যের অট্টহাসিতে ড্রয়িং রুমের গুমোট ভাবটা কেটে গেল। কথা আর মৌনতাও হাসিতে যোগ দিল। সবার হাসাহাসি দেখে কলরব দারুণ লজ্জা পেল, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। নবনী অবাক হয়ে দৃশ্যটা দেখছিল। এই তালুকদার পরিবার একেবারেই আলাদা। এই মানুষগুলোর আন্তরিকতা আর স্নেহ নবনীকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল যে সে এই বাড়িতে কোনো এক শূন্যস্থান পূরণ করতে এসেছে। তার মনে হলো মানুষগুলো সত্যিই অসাধারণ। সূর্য পশ্চিম আকাশে ঢলেছে, পালিয়েছে রোদ্দুর। চারিদিকে গোধূলির ধূসর আভা, পাখিদের ডানা ঝাপটানোর শব্দ জানান দিচ্ছে তাদের নিরে ফেরার তারা। নবনী বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো।
বড় বড় চোখে নবনীর দিকে তাকিয়ে এসে বেশ ভাবুক গলায় প্রশ্ন করল। কার সাথে কথা বলছো তুমি? নবনী ফোনের ওপাশ থেকে মনোযোগ সরিয়ে মৃদু হাসল। দিয়ার মাথায় হাত রেখে বলল, তোমার নানুমণি, কথা বলবে ওনার সাথে? দিয়া ছোট্ট করে দুপাশে মাথা নাড়ল। সে কথা বলবে না, তবে ওকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নবনী ফোনটা রেখে দিল। দিয়ার উচ্চতার সমান হতে সে মেঝেতে হাঁটু গেড়ে বসলো, তারপর জিজ্ঞেস করল, তুমি কিছু বলবে মাম্মা? তোমার কি কিছু চাই? দিয়া এবার ওপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। ইহান, এখন লুকোচুরি খেলবো, তুমি আমাদের সাথে খেলবে? চলো না মাম্মা, খুব মজা হবে। নবনী হাসল। এই ছোট্ট শিশুটির সাহচর্য তার একাকিত্বকে যেন নিমিষেই ভুলিয়ে দেয়। সে বলল, ঠিক আছে, আমি যাবো। আচ্ছা মাম্মা, তোমার পাপ্পা কি ফিরে এসেছে? দিয়া আবারও মাথা নেড়ে জানালো যে তার বাবা আসেনি। নবনী আনমনা হয়ে গেল। দুপুরের সেই দৃশ্যটা এখনো তার চোখের সামনে ভাসছে। জীবন না খেয়ে টেবিল ছেড়ে উঠে যাওয়ার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে? নবনী এখনো তার উত্তর খুঁজে পাচ্ছে না। তবে সে আর নিজের মনকে ভারাক্রান্ত হতে দিল না। দিয়ার হাত ধরে খেলার উদ্দেশ্যে এগিয়ে গেল। সন্ধ্যার আবছা অন্ধকার ঘন হতেই দীপক বাড়ি ফেরল। অলেখা কেন দেরি হলো জানতে চাইলে সে সংক্ষিপ্ত উত্তরে জানালো জরুরি মিটিং ছিল। তবে বাড়ির থমথমে পরিবেশটা তার নজর এড়ালো না। কলরব আজ অন্যদিনের মতো আড্ডা না দিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছে। তার চোখে মুখে অস্থিরতা। আজ এটা চূড়ান্ত সিদ্ধান্ত তার চাই। বসার ঘরে সবাই নাস্তা নিয়ে বসেছে। কলরব বারবার চোখের ইশারায় মাকে তাকাতে দিচ্ছে আশার তালুকদারের কাছে প্রস্তাবটা পারতে। আশা তালুকদার সবার মাঝখানে বসে আছেন ঠিকই, কিন্তু তার মুখের গাম্ভীর্য ভেদ করে কথা বলার সাহস কারো হচ্ছে না। শেষমেশ বাড়ির সবাই মিলে আফতাব তালুকদারকে ইশারা করল। বড় ভাইয়ের সামনে আফতাব তালুকদার সবসময় একটু কুঁকড়ে থাকেন। তবুও সবার পীড়াপিড়িতে গলাটা একবার ঝেড়ে নিয়ে অত্যন্ত সাবধানে বললেন, বলছিলাম কি ভাইয়া, কলরবের ব্যাপারটা আমি একটু তলিয়ে দেখলাম। আমরা শুধু শুধু বিষয়টাকে জটিল করে তুলছি। মনে আছে সেদিন তুমিই তো বলেছিলে ছেলেটা বড্ড বকে যাচ্ছে, এখন বিয়ে শাদি করিয়ে দিলে যদি একটু লাইনে আসে। আফতাব সাহেবকে এমন কথায় কলরব সহ বাকি সবাই বিস্ফোরক চোখে আশা তালুকদারের দিকে তাকালো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাতেই আফতাব সাহেব এক অস্বস্তিকর হাসি দিলেন। নিজের অজান্তেই বড় ভাইয়ের গোপন ইচ্ছার কথা ফাঁস করে দিয়ে মনে মনে বেশ ঘাবড়ে গেছেন তিনি। আশা তালুকদার গম্ভীর গলায় বললেন, আমি ওর বিয়ের কথা বলেছিলাম ঠিকই, কিন্তু ও যাকে পছন্দ করে তাকে নয়। তোমরা কি ভেবেছো ওই মেয়ের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর নিইনি? হুম, সত্যি বলতে মেয়েটাকে আমার একদমই পছন্দ হয়নি, একদমই না। অলেখার চুপ করে থাকতে পারেন না। স্বামীর কথার পিঠে কিছুটা ঝাঝালো গলায় বললেন, তোমার পছন্দ দিয়ে কী হবে? বিয়েটা কি তুমি করবে? দেখো, আমাদের কারোর কোনো আপত্তি নেই। আমরা মেয়েটাকে দেখেছি। এখন তুমি অযথা জেদ না করে রাজি হয়ে যাও। তার চেয়ে এক কাজ করো, তোমার ছেলেকে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যেতে বলো। আমার পক্ষে অন্তত এই বিয়েতে সায় দেওয়া সম্ভব না, বুঝলে? অলেখা মোটেও অবাক হলেন না। এমন কথা তিনি বছরে বহুবার শুনেছেন। তিনি শান্ত দৃঢ় গলায় বললেন, ও যদি বাড়ি ছাড়ে তবে ওর সাথে আমিও যাব। তাতে তোমার যদি ভালো লাগে তো বলো, আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দেখে কাব্য বলল, বড় মা, শান্ত হও। চাচু প্লিজ, রাজি হয়ে যাও না। ও তো কথা দিচ্ছে ও তোমার সব কথা শুনবে, ব্যবসায় মন দেবে। আশা তালুকদার কিছুক্ষণ পাথর হয়ে বসে রইলেন। ঘরের প্রতিটি মানুষ তখন তার উত্তরের প্রতীক্ষায়। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্লিপ্ত স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, বিয়ের অনুমতি আমি দিচ্ছি, তবে মনে রেখো এই বিয়েতে আমার উপস্থিতি আশা করো না। বাকি যা করার তোমরা করোগে। এই উজবুকটাকে যদি মাথায় তোলার শখ থাকে তবে তোলো, আমার কোনো কিছু করার নেই। মুহূর্তের মধ্যে পুরো ঘরে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। মুহূর্তেই সেই স্তব্ধতা ভেঙে সবাই হৈ হৈ করে উঠল। কাব্য উচ্ছ্বসিত হয়ে কলরবের পিঠে এক জোরালো চাপড় দিয়ে অভিবাদন জানালো। সবার চোখে মুখে এখন বিজয়ের হাসি। সেই খুশির আমেজেই রাতের খাবার পর্ব সারো সবাই। কাল নবনীর বাবার বাড়ি থেকে সবাই আসবে। রাতের নিস্তব্ধতা পুরো বাড়িতে ঝাঁকিয়ে বসেছে। নবনী ধীর পায়ে ঘরে ফিরল, কিন্তু ঘরের চৌঘাট পেরোতেই এক গুমোট গাম্ভীর্য তাকে চাপটে ধরল। দিব্য খাওয়ার পরপরই দিয়াকে নিয়ে ঘরে চলে এসেছিল। নবনী দেখল বিছানার এক কোণে দিয়া অঘরে ঘুমোচ্ছে, আর সোফায় বসে ল্যাপটপের নীল আলোয় নিমগ্ন হয়ে আছে দিব্য। পরনে তার কালো ট্রাউজার আর টি শার্ট, চোখে চশমা। নবনীর পায়ের শব্দে দিব্য একবার মুখ তুলে তাকালো।
নবনী কি বলবে ভেবে পেল না, এক অদ্ভুত আড়ষ্টতা তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তবে তাকে মৌনতা ভাঙতে হলো না। দিব্য নিজেই ল্যাপটপটা পাশে সরিয়ে টেবিল থেকে একটা ছোট মখমলের বক্স তুলে নিল। তারপর নবনীর ঠিক সামনে এসে দাঁড়ালো। নিচু স্বরে সে বলল, হাতটা বাড়াও। নবনী বিস্ময়ে পাথর হয়ে রইল। তার চোখের পলক পড়ছে না। দিব্যর ভাবরেশীন মুখাবয়ব দেখে কিছু বোঝার উপায় নেই। অবচেতন মনেই সে নিজের একটা হাত বাড়িয়ে দিল। দিব্য বক্স থেকে একটি হীরের আংটি বের করে নবনীর অনামিকায় পরিয়ে দিল। নবনী যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে এই স্পর্শে। এই উপহার সবাই তার কাছে অবিশ্বাস্য মনে হলো। দিব্য তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দুপুরে টেবিলে সবাই তোমাকে কিছু না কিছু দিচ্ছিল, তখন খেয়াল ছিল না আমার, তাই উভয়টুকু দিতে দেরি হলো। নবনীর কাছে এই মানুষটা প্রতি মুহূর্তে এক নতুন রহস্য। সেই রহস্যের জাল যেন ক্রমেই বিস্তার লাভ করেছে। সে কোনো মতে বিড় করে বলল, ইটস ওকে। দিব্যর দৃষ্টি এবার আরো গভীর হলো। সে বলতে শুরু করলো, দেখো নবনী, আমি তোমাকে অস্বীকার করছি না, আর সারা জীবন কেবল নামের স্ত্রী বানিয়ে রাখার ইচ্ছা আমার নেই। তোমার নিজের একটা স্বতন্ত্র জীবন আছে, কিন্তু একটা নির্মম সত্য আমরা দুজনে জানি, তুমি এই বিয়েটা করতে চাওনি, আর আমাকে তুমি কোনোদিনও পছন্দ করো না। এমত অবস্থায় আমার যদি তোমার উপর স্বামীর অধিকার ফলাতে আসে, সেটা কি খুব রুচিসম্মত হবে? তোমার ভালো লাগবে? নবনীর চোখের পাতা ভিজে উঠল মুহূর্তে। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। দিব্যর প্রতিটি শব্দ তীরের মতো তার বুক ছিঁড়ে যাচ্ছে। কথাগুলো মোটেও ভুল নয়। দিব্য পুনরায়, আমি তোমার আপুকে ভালোবেসেছিলাম, আর সে তোমাকে অনেক বেশি ভালোবাসতে বলেই তোমার প্রতি আমার এক ধরনের স্নেহ কাজ করে। আমি তোমার জীবনটা নষ্ট হোক তা চাই না। এবার আমায় একটা কথা খুব ভেবেচিন্তে বলো, তুমি আসলে কেন এই বিয়েটা করলে? দিয়ার দোহাই দিও না, কারণ ওটা কোনো জোরালো চুক্তি হতে পারে না। তুমি কি সত্যিই বাকি জীবনটা মিসেস দিব্য তালুকদার হয়ে কাটাতে পারবে? যদি তোমার উত্তরে হ্যাঁ হয়, তবে আমি আমার দিক থেকে সম্পর্কের মর্যাদা রাখার সবটুকু চেষ্টা করব। তবে মনে রেখো, এই সিদ্ধান্তের মাঝে যেন দিয়া না থাকে। দিয়া তখনই পূর্ণভাবে তোমার হবে, যখন আমি আর তুমি একে অপরের হতে পারবো। নবনীর মনে হলো চারপাশের দেয়ালগুলো বেশ তার দিকেই যেন তাকিয়ে আসছে। দিব্য তাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে দিয়ার প্রতি ভালোবাসা আর নিজের ভবিষ্যৎ। নবনীর বুকের ভেতরটা এক নিদারুণ হাহাকারে ভরে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে সে ভালোবাসে না, এটাই চরম সত্য। তার হৃদয়ের গহীনে এখনো অন্য একজনের অস্তিত্ব অমলিন হয়ে আছে। অসীমের দেওয়া আঘাত আর জেদের বশবর্তী হয়ে সেই অসম বিয়ের বিড়িতে বসেছিল। তখন একবারও ভাবেনি তার অনাগত ভবিষ্যৎ কতটা কণ্টকাকীর্ণ হতে পারে। কিন্তু দিব্যর স্পষ্টবাদিতা আজ তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যি তো, তার পুরো জীবনটাই তো সামনে পড়ে আছে, কিন্তু যার জন্য সে জীবন সাজাতে চেয়েছিল তাকে যখন পাওয়া হবে না, তখন অন্য কোনো স্বপ্নে বিভোর হয়ে লাভ কি? নবনী দৃষ্টি স্থির করে ধরা গলায় বলল, আমার এই সম্পর্কে থাকতে কোনো সমস্যা নেই। দিব্য বোধহয় এত দ্রুত এমন সরাসরি উত্তর আশা করেনি। সে খানিকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ভেবে বলছো তো? নবনী ধীর স্থির ভাবে মাথা নাড়ল, তারপর অনেকটা সময় নিয়ে যোগ করল, হ্যাঁ, তবে এটা সত্যি যে আমার কিছু সময় চাই। সব কিছু মেনে নেওয়া আমার জন্য খুব একটা সহজ নয়। সময় আমারও প্রয়োজন নবনী, শুধু তোমার শর্ত নয়, আমার দিক থেকেও আছে। সত্যি বলতে, আমি নিজেও মানসিকভাবে এই সম্পর্কের জন্য প্রস্তুত নই। হাসপাতালে আব্বুর সেই ভয়াবহ দুর্ঘটনার পর যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন ওনাকে কথা দিয়েছিলাম যে আমি বিয়ে করব। তাই বাড়ির সবাই যখন তোমার কথা তুলল, আমার মনে হয়েছিল দেওয়ার জন্য বাইরের কোনো অচেনা মানুষের চেয়ে তুমি অন্তত অনেক ভালো হবে। আমি চেষ্টা করব তোমার প্রতি আমার অনুভূতিগুলো গড়ে তুলতে, আর সেই সময়টুকু তোমাকে দিতে হবে। কিন্তু যদি দীর্ঘ সময় পার হওয়ার পরেও আমি ব্যর্থ হই, যদি তোমাকে মন থেকে মেনে নিতে না পারি, তবে কথা দিচ্ছি আমি নিজেও তোমাকে এই গ্লানিময় সম্পর্ক থেকে মুক্তি দেব। তোমাকে কোনো জোর করে আটকে রাখা হবে না, আর তোমার ভবিষ্যৎ সুন্দর করার দায়িত্ব আমার থাকবে। নবনী কথার পিঠে বলার জন্য কিছু খুঁজে পেল না। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে যেন গোলক ধাঁধায় আটকে গেছে, যার পারতে পারতে সে শুধু যন্ত্রণায় পাচ্ছে। দিব্য পুনরায় সোফায় গিয়ে বসল, ল্যাপটপ তুলে নিয়ে কাজে মন দিল। নবনীকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? লাইট অফ করে শুয়ে পড়ো। ও হ্যাঁ নবনী। নবনী মুখ তুলে চেয়ে স্বাভাবিকভাবে বলল, আর কিছু বলবেন? দেখো, আমি তোমাকে আমার সব কিছু বলেছি। আমরা স্বামী স্ত্রী, একে অপরের ব্যাপারে সব কিছু জানার অধিকার দুজনের আছে।
তোমার মনে যদি কখনো আমাকে নিয়ে কোনো কৌতূহল থেকে থাকে, নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। তেমনি আমি আশা করব তুমি আমার প্রতি সৎ থাকবে, কারণ বিশ্বাসঘাতক আমার পছন্দ নয়। নবনী মৃদু মাথা নাড়ল, শুধু কান্নার তোপে কথা বলা মুশকিল। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাইটের সুইচ অফ করলো, অতঃপর বিছানার একপাশে শুয়ে পড়ল। চোখের জমে থাকা অশ্রুকণা গাল বেয়ে বালিশে পড়ল নবনীর। ওইভাবে কিছুক্ষণ কাটার পর নবনী অনুভব করলো দিব্য বিছানার অপর পাশে শুয়েছে। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা চুইয়ে ঘরে এসে পড়েছে। দিব্য তার প্রাত্যহিক নিয়ম মেনে জিম সেরে রুমে ফিরল। দরজার কাছে আসতেই তার পা দুটো থমকে গেল। এক অদ্ভুত প্রশান্তিময় দৃশ্য তার চোখে ধরা দিল। নবনী অঘরে ঘুমাচ্ছে, আর তার বুকের মাঝে দিয়া যেন পৃথিবীর সবটুকু নিশ্চিন্ততা নিয়ে লেপ্টে আছে। মাসুম এই শিশুটির মুখ আর নবনীর শান্ত অবয়ব দেখে দিব্যর বুকের গহীনে কোথাও একটা দীর্ঘশ্বাস জমা হলো। সে সন্তর্পণে ওদের মাথার কাছে গিয়ে ফোনে অ্যালার্ম বাজিয়ে দিল। তীক্ষ্ণ শব্দে নবনী আর দিয়া দুজনে একসাথে চোখ মুখ কুচকে কপালে ভাঁজ ফেলল। ওদের সেই বিরক্ত মাখা ঘুমের চেহারা দেখে দিব্যর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নবনী চোখ পিট পিট করে তাকাতেই সামনে সুঠাম দেহের দিব্যকে দেখে ধরফর করে উঠে বসল। তার অবস্থান বুঝে আড়ষ্টতায় নিজেকে গুটিয়ে নিল। দিব্য তার আড়ষ্টতা খেয়াল করে বটে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে দিয়ার গায়ে আলতো করে হাত রাখল। প্রিন্সেস, উঠে পড়ো তো মা, অনেক বেলা হয়েছে, স্কুলে যেতে হবে তো। নবনী চাদরটা ঠিক করে নিয়ে দ্বিধাভরা কণ্ঠে বলল, আজকে স্কুলটা থাক না, মানে আজ তো ওই বাড়ি থেকে সবাই আসবে, দিয়া থাকলে ভালো হতো। দিব্য হাতটা সরিয়ে নিল। কিছুক্ষণ স্থির চোখে নবনীর দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আর স্কুলে যাওয়ার দরকার নেই। তুমি কি এখন ওয়াশরুমে যাবে? আমি শাওয়ার নেব, বেশ খানিকটা সময় লাগবে। নবনী দ্রুত বিছানা ছাড়ো। আমাকে শুধু 5টা মিনিট দিন, এমনিতে আজও আমি দেরি করে ফেলেছি। আপনি না রাখলে তো টেরই পেতাম না যে সকাল হয়ে গেছে। কি বিশ্রী একটা ব্যাপার। নবনী ওয়াশরুমে থেকে বের হতেই দিব্য ভেতরে ঢুকে পড়ল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো না। দুজনেই এক অদৃশ্য জড়তা এড়িয়ে চলছে চাইছে। নবনী আর ঘরে না থেকে দ্রুত ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। বাইরের হলঘরটা তখনও বেশ নিস্তব্ধ। বাড়ির বাকি সদস্যরা এখনো ওঠেনি বোধহয়। কেবল রান্নাঘর থেকে টুংটাং শব্দের আওয়াজ আসছে। সেখানে গিয়ে দেখলো অলেখা ব্যস্ত হাতে কিছু করছেন, আর মিলু নিপুণ হাতে মেঝে ঝাড়ু দিচ্ছে। নবনী দরজার কাছে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, গুড মর্নিং আন্টি। অলেখা ফিরে তাকিয়ে স্নিগ্ধ হাসলেন, হাতের কাজ না থামিয়ে বললেন, গুড মর্নিং নমনি, বেশ সকালেই উঠে পড়েছো দেখছি। তবে একটা কথা, এই আন্টি ডাকটা কিন্তু আর চলবে না, এখন থেকে আম্মা বলে ডাকবে। নবনী আড়ষ্টতায় মাথা নোয়ালো। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করল, আপনি কি চা করছেন? আমি কি একটু সাহায্য করব? অন্য রান্না বান্না অত ভালো না জানলেও চাটা কিন্তু আমি মন্দ বানাই না। চা তো এই বাড়িতে চলতেই থাকবে, এ এক বিরাট কাহিনী। এ বাড়িতে এক একজনের এক এক রকম পছন্দ, কারোর কড়া লিকার, কারোর দুধ চিনি ছাড়া। আমি এখন আপাতত তোমার শ্বশুর আর আমার জন্য বানাচ্ছি। তুমি বরং এক কাজ করো, দিব্যর জন্য 1 কাপ কফি করে ওর ঘরে নিয়ে যাও। ও সকালে কফি ছাড়া কিছুই বোঝে না। নবনী মৃদু স্বরে আচ্ছা বলে কফি বানাতে মন দিল। মনে মনে সে এক অদ্ভুত দোটানায় পড়ল। তার কফির কাপে চিনির পরিমাণটা ঠিক কতটা হলে সে খুশি হবে। অলেখা চলে গেছেন ততক্ষণে। নবনী দ্বিধাগ্রস্ত মুখ দেখে মীরু জিজ্ঞেস করল, কোনো সমস্যা ভাবি? নবনী একটু ইতস্তত করে বলল, আচ্ছা, তোমার ভাইয়া কফিতে কতটা চিনি খান? মানে চিনির পরিমাণটা ঠিক কেমন হতে হবে? মীরু উত্তর দিল, উনি তো চিনি খান না, আপনি কোনো রকম চিনি ছাড়াই নিয়ে যান নিশ্চিন্তে। কথাটা শুনে নবনী মনে মনে বেশ অবাক হলো। চিনি ছাড়া কফি! সে জানে অনেকেই স্বাস্থ্য সচেতনতার জন্য চিনি এড়িয়ে চলে, কিন্তু নবনীর কাছে এই বিষয়টাই কেমন যেন বিস্বাদ লাগে। চিনি ছাড়া কফি বা চা দুটোই যেন তার কাছে এক অদ্ভুত কসকস অনুভূতির নাম। ভাবলো মানুষটা যেমন কাঠকোঠা, তার কফিটাও বুঝি তেমনই বিস্বাদ হওয়া স্বাভাবিক। নিজের এই কিম্ভূত কিমাকার ভাবনায় নিজেই একটু বিরক্ত হলো নবনী। কফির কাপ হাতে নবনী ঘরে ঢুকে দেখলো দিব্য এখনো বেরোয়নি। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে কফির কাপটা সামনে টি টেবিলে রাখলো। বিছানার দিকে তাকাতেই দেখলো দিয়ার চোখের পাতা মৃদু কাঁপছে। নবনী চট করে বুঝে নিল ক্ষুদের আজকাল অনেক আগেই ঘুমের দেশ থেকে ফিরে এসেছে। সে পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে নিচু স্বরে ডাকলো, দিয়া, তুমি কি জেগে আছো? দিয়া শোনা।
দিয়া কোনো সারা শব্দ দিল না, নিস্পন্দ হয়ে পড়ে থেকে ঘুমের অভিনয় চালিয়ে যেতে লাগলো। নবনী ঠোঁটের কোণে এক সিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। সে অতর্কিতে দিয়ার পেটে সুরসুরি দিতেই মেয়েটা আর নিজেকে সামলাতে পারল না। খিলখিল করে হেসে কুটিপাটি হয়ে জড়িয়ে ধরল নবনীকে। নবনীও হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি জেগে আছো। মাম্মামের সাথে বুঝি খুব ড্রামা করা হচ্ছে না? দিয়া হাসতে হাসতেই বলল, মাম্মা স্টপ। বলেই সে পাল্টা নবনীকে সুরসুরি দিতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দিব্য। দরজায় চৌঘাটে দাঁড়িয়ে সে থমকে গেল। মা মেয়ের এই অনাবিল খুনসুটি আর হাসির কলরব তার গুমোট ঘটা যেন আজ হুট করেই রঙিন হয়ে উঠেছে। এক অদ্ভুত শান্তিময় সুখের আবেশ তার ভেতরটায় ভরে যাচ্ছে। দিব্য মনে মনে খুব করে চাইলেও নবনী যেন কখনো অবনী না হয়ে ওঠে। কিন্তু পরক্ষণেই নিজের এই অসাধ্য ভাবনায় নিজেই বিরক্ত হলো সে। অবনীকে তো সে ঘৃণা করতে শিখেছে। তাকে ভুলে যাওয়াই ভালো। যে পরিস্থিতির মধ্য দিয়ে সে গেছে তাতে ঘৃণাটুকুই কেবল তার প্রাপ্য। ভাবনাচ্ছন্ন দিব্যর দিকে চোখ পড়তেই নবনীর হাসির দমক নিমেষে উধাও হয়ে গেল। দৃশ্যটা দেখা মাত্র সে বিমূঢ় হয়ে পড়ল। দিব্যর পরনে কেমন একটা ট্রাউজার, গলায় ঝোলানো তোয়ারে উন্মুক্ত অর্ধাঙ্গের সুঘরিত পেশি আর সুঠাম শরীরের প্রতিটি রেখা পৌরুষের প্রখরতা নিয়ে দৃশ্যমান। এমন এক আকস্মিক পরিস্থিতিতে অপ্রস্তুত নবনী তীব্র লজ্জায় কুঁকড়ে গেল। দিব্য মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার সুঠাম সুগঠিত দেহের উন্মুক্ত উপরিভাগ থেকে এখনো জলের কণা চুইয়ে পড়ছে। প্রশস্ত কাঁধ আর মেধহীন পেটের পেশিগুলো পেশিবহুল দৃশ্যমান। ভেজা চুল। নবনী সচরাচর এমন দৃশ্য দেখে অভ্যস্ত নয়। তীব্র এক লজ্জার ঢেউ তার সারা শরীর ছড়িয়ে পড়ল। গণ্ডদেশ রক্তিমা ভাব হয়ে উঠল। নবনী চোখের পলকে দৃষ্টি সরিয়ে নিল। তার হৃৎপিণ্ড তখন যেন ড্রাম বাজাচ্ছে। নিজেকে একটু সহজ করতে সে দিয়ার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, তুমি তো জেগেছিলা, তবে ওভাবে ঘুমের ভান করে অভিনয় করছিলে কেন? হুম? দিব্য ততক্ষণে আলমারি থেকে একটা হালকা নীল শার্ট বের করে পড়তে শুরু করেছে। দিয়া আর চোখে একবার বাবার দিকে তাকিয়ে নবনীর পেছনে একটু লুকিয়ে পড়ল। নবনী ইশারায় ওকে আশ্বস্ত করতেই দিয়া ফিস ফিস করে বলল, আমি স্কুলে যেতে চাই না, আজ একটুও ভালো লাগছে না মাম্মা। নবনী এক মুহূর্ত দেরি না করে সায় দিল। আচ্ছা। দিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। সে বড় বড় চোখ করে একবার নবনীর দিকে আর একবার দিব্যর দিকে তাকাচ্ছে। দিব্য তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। দিয়া পুনরায় নবনীকে জাপটে ধরে জিজ্ঞেস করল, সত্যি বলছো মাম্মা? পাপা কিছু বলবে না? আমার সত্যি স্কুলে যেতে হবে না? দিব্য খাটের পাশে এগিয়ে এলো, মেয়েকে কোলে টেনে নিয়ে দাঁড় করালো। তারপর দিয়ার নাকে আলতো করে টিপ দিয়ে বলল, হ্যাঁ মা, আজকের মতো তোমার ছুটি। আজ বাড়িতে অনেক মেহমান আসবে, তো তাই তোমার থাকাটা দরকার। তবে একটা কথা, তোমাকে কিন্তু আজ খুব গুড গার্ল হয়ে থাকতে হবে, মনে থাকবে তো? বাবার মুখে এমন অভাবনীয় ছুটির কথা শুনে দিয়া খুশিতে প্রায় লাফিয়ে উঠল। সে প্রবল উৎসাহে মাথা নেড়ে সায় দিল। নবনী দিয়ার হাত ধরে বলল, দিয়া চলো, এবার ফ্রেশ হতে হবে। দাঁত ব্রাশ না করলে কিন্তু মেহমানরা পসামে বলবে। চলো যাই। দিয়াকে নিয়ে দরজার দিকে পা বাড়াতে গিয়ে নবনী হঠাৎ থমকে দাঁড়ালো। দীপুর পানে সরাসরি না তাকিয়ে সোফায় টেবিলের দিকে আঙুল উঁচিয়ে নিচু স্বরে বলল, আপনার কফি এখানে রাখা আছে। দিব্য বুঝতে পারল কথাটি তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সে মাথা নেড়ে সায় দিল। নবনী ঘর থেকে বেরিয়ে যেতেই দিব্য এগিয়ে গিয়ে মগটা হাতে তুলে নিল। কিন্তু প্রথম চুমুকটা দিতেই তার কপাল কুঁচকে গেল। কফিটা ধোয়া ওঠা গরম থাকার কথা ছিল, কিন্তু তা এখন পুরোপুরি জুড়িয়ে জল হয়ে গেছে। দিব্য মগটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরবতের মতো পুরো কফি শেষ করে ফেলল। হ্যাঁ অসীম, তুমি এই ফাইলগুলো নিয়ে সোজা বাড়িতে চলে এসো। আজ আমার আর অফিসে যাওয়া হচ্ছে না। দিয়াকে নিয়ে ওয়াশরুম থেকে বের হতে গিয়েও নবনী ঠিক দরজার মুখেই থমকে দাঁড়ালো। কথাগুলো তার কানে যেন তপ্ত সীসার মতো বিঁধল। অসীম নামটা শোনা মাত্রই তার মস্তিষ্কে নিউরনে এক তীব্র ঝনঝনানি অনুভব করল সে। বুকের ভেতরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। বারবার কেন এই একই নামের গোলকধাঁধায় তাকে পড়তে হচ্ছে? কেন নিয়তি তাকে সেই পুরনো ক্ষতের দিকেই ঠেলে দিচ্ছে বারবার? দীপু ফোনের ওপাশে আরও কিছু কথা বলছিল। কথার ধরনে বোঝা গেল অফিসের কোনো জরুরি ফাইল বা নথিপত্র নিয়ে আলোচনা চলছে। কিন্তু নবনীর ভাবনার জগৎ তখন বিশৃঙ্খল। নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল নবনী।
যান্ত্রিক হাতে দিয়ার রেশমি চুলে ব্রাশ চালিয়ে দিল, তারপর সুন্দর হেয়ার ব্যান্ড দিয়ে পরিপাটি করে চুলগুলো বেঁধে দিল। দিয়া আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে খুশি হলেও নবনীর চোখ দুটো তখন শূন্য। জোরপূর্বক হাসল সে। দিব একবার আর চোখে মেয়ের ফিটফাট শ্বাসটা দেখে নিল। তার দৃষ্টিতে ক্ষণিকের জন্য হলেও একটা প্রশান্তির রেশ ফুটে উঠল। এরপর কোনো কথা না বাড়িয়ে সে আবারও ল্যাপটপ খুলে কাজে নিমগ্ন হয়ে পড়ল। নবনীর বাপের বাড়ি থেকে লোক বলতে তেমন কেউ আসেনি। যেহেতু বিয়েটা অনেকটাই ঝড়ের বেগে আর খুব সাধারণ আয়োজনে হয়েছে, তাই বড় কোনো জমায়েতও আশা করা যায়নি। নবনীর বাবা মা, ছোট বোন অনিতা আর একমাত্র ভাই অনেক আসত। নবনী বসার ঘরে তাদের সাথে গল্পে মশগুল থাকলেও তার মনের কোণে তখন এক অন্য অস্বস্তি। বাড়ির বাকি সদস্যরা আজকের দিনটাকে কেন্দ্র করে বেশ ব্যস্ত। রান্নাঘর থেকে সুস্বাদু সব খাবারের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছে। ওদিকে দোতলায় দীপর ঘরে কাজ নিয়ে ব্যস্ত অসীম। দীপ ল্যাপটপে ডুবে থাকলেও অসীমের হাত চলছে না। তার মনের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। ঠিক সেই মুহূর্তে দিয়া ঝড়ের বেগে ঘরে ঢুকল। দিব্যর দিকে দৌড়ে যেতেই সেই গম্ভীর স্বরে বলল, আসতে মাম্মা, পড়ে যাবো তো, কিছু বলতে চাও? অতিথিরা তো সব চলে এসেছে পাপ্পা, তোমাকে নিচে ডাকছে মাম্মা। মাম্মা শব্দটা শুনতেই অসীমের বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। নবনীর প্রতি তার সেই পুরনো আবেগ কবেই কর্পূরের মতো উড়ে গেছে। অন্য একজনের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে নবনীকে তার অসহ্য এক বোঝা মনে হতো। চেয়েছিল যে কোনোভাবে একটা নিষ্কৃতি, কিন্তু আজ যখন নবনীকেই রাজপ্রাসাদ সম বাড়িতে দিব্যের মতো প্রভাবশালী এক মানুষের পাশে দেখলো, তখন তার সুপ্ত ঈর্ষাটা মাথাচাড়া দিয়ে উঠল। নবনী তার চেয়ে ঢের ভালো অবস্থানে আছে, এই সত্যটা অসীম কিছুতেই হজম করতে পারছে না। দিব্য ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। অসীমের অস্থিরতা তার নজরে না এলেও সে সৌজন্যের খাতিরে বলল, অসীম, চলো নিচে যাও যাক, নাস্তা খেয়ে আসবে, চলো। অসীম নিজেকে সামনে নিয়ে এক কৃত্রিম হাসি দিয়ে বলল, না স্যার, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনি বরং যান, আমি এখানে বসে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দিব্য আর কথা বাড়ালো না। দিয়ার ছোট হাতটা মুঠোয় নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘর থেকে তখন হাসির আওয়াজ ভেসে আসছে। নবনীর পরিবারের সাথে তালুকদার বাড়ির বাকিরা যেন মিশে গেছে। দিব্য আগমনে ঘরের গুঞ্জন কিছুটা স্তিমিত হলো। সে খুব মার্জিত ভঙ্গিতে এগিয়ে গেল নবনীর বাবার দিকে। নিচু স্বরে জিজ্ঞেস করল, কেমন আছেন আব্বু? আপনার শরীর এখন ঠিক আছে তো? মনিরুল সাহেবের মুখে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। অভাবের সাথে তার নিত্যদিনের লড়াই, কিন্তু দীপর বদান্যতায় সেই যুদ্ধের তীব্রতা এখন অনেকটাই কম। দীপ তাকে কখনো অভাবী শ্বশুর হিসেবে দেখেনি, বরং নিজের বাবার মতোই সম্মান দিয়েছে। বৃদ্ধের বুকটা কৃতজ্ঞতায় ভরে ওঠে, তবে সেই সাথে এক ধরনের কুণ্ঠাও কাজ করে। তিনি ধীর স্বরে বললেন, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। এসো বসো। দীপ সহজভাবেই পাশে দাঁড়িয়ে নবনীর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি ভালো আছেন তো? আর তোমরা দুজন, অনেক, অনিতা, কেমন আছো? আনিকা বেগম মৃদু হেসে আশ্বস্ত করলেন যে তিনি ভালো আছেন। অনিকা আর অনিতাও মাথা নেড়ে তাদের কুশল জানালো। দিব্য চারপাশটা একবার দেখে নিল, কিন্তু নবনীকে বসার ঘরে দেখতে পেল না। সে আন্দাজ করল নবনী বোধহয় রান্নাঘরে আছে। তার অবশ্য আচমকাই অসীমের কথা স্মরণে এলো। ছেলেটা সকাল সকাল এসেছে, তাকে কোনো নাস্তা তো দূর, এক কাপ কফিও দেওয়া হয়নি। অন্তত এক কাপ কফি তো দেওয়াই উচিত। দিব্য সপ্রতিভ গলায় বলল, আপনারা একটু বসুন, আমি এখন আসছি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট উপরের ঘরে কাজ করছে, ওর জন্য কিছু নাস্তা পাঠাতে হবে। আমি বলে এসে আপনাদের সাথে জয়েন করছি। আনিকা বেগম স্নেহের সুরে বললেন, ঠিক আছে বাবা, তুমি যাও। রান্নাঘরে তখন ব্যস্ততার তুঙ্গে। তালুকদার বাড়ির নিয়মটাই এমন, বাইরে যত কাজই লোক দিয়ে করানো হোক না কেন, হাঁড়ির খবর আর রান্নার দায়িত্বটা বাড়ির মেয়েরাই নিজেদের হাতে রাখেন। অলেখা রান্নায় ব্যস্ত, মাঝা নিপুণ হাতে তরকারি কাটছেন। মিলু আর মৌনিতাও তাদের হাতে হাত মেলাছে। নবনীকে তারা আজ জোর করে বসার ঘরে পাঠিয়েছিলেন, যাতে সে বাবা মাকে সময় দিতে পারে। কিন্তু নবনী মাত্রই রান্নাঘরে এসে দাঁড়িয়েছিল কিছু সাহায্য করার জন্য। এমন সময় দীপকে আচমকা রান্নাঘরে চৌকাঠে দেখে সবাই অবাক হয়ে গেল। অরেকা খুন্তি হাতে নিয়ে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি রে দিব্য, কিছু দরকার তোর? দিব্যর দৃষ্টি একবার নবনীর ওপর দিয়ে ঘুরে গেল। নবনী উৎসুক চোখে তার দিকে তাকিয়ে আছে। পুরো রান্নাঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো।
দিব্য শান্ত গলায় বলল, হ্যাঁ, জানি তো। অসীম এসছে। জরুরি কিছু কাজ আছে বলে ওকে আসতে বলেছে। ও আমার ঘরেই আছে। ওর জন্য কিছু নাস্তা আর কফি পাঠিয়ে দিও কেউ। কথাটা শেষ করে উত্তরের অপেক্ষা না করে সে বেরিয়ে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসীম নামটা তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, অথচ এই বাড়ির কেউ জানে না যে মানুষটির জন্য আজ নাস্তা সাজানো হচ্ছে একসময় তার সাথে নবনীর জীবনের রঙিন স্বপ্নগুলো সাজানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো ইহান। তার চোখ মুখ লাল টলমল করছে অশ্রু। মাঝা আতকে উঠে বললেন, কি করছো দাদু ভাই? এভাবে পাগলের মতো ছুটছো কেন? কোনো চোট লেগেছে? মনিতা গাছ ফেলে ছেলেকে দু হাতে ধরে দাঁড় করালো। ইহান আর সামলাতে পারল না, ফোপানি ছেড়ে খেতে দিল। মনিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কাঁদছো কেন আবার? কার সাথে ঝগড়া করেছো? ইহান কান্নায় ভেঙে পড়া গলায় অভিযোগের সুরে বলল, তুমি এখনই চলো মাম্মা, ইভান আমাকে অকারণে মেরেছে। আর পাপ্পা, সে তো ইভানের পক্ষ নিয়ে উল্টো আমাকে ধমক দিয়েছে। পাপ্পা বলেছে আমি নাকি তোমার প্রশ্রয় পেয়ে মাথায় উঠে যাচ্ছি। আমাকে আর তোমাকে নাকি এই বাড়ি থেকে বের করে দেবে। অনেখা আর মাঝা একে অপরের দিকে বিস্ফোরক দৃষ্টিতে তাকালেন। মনিতা রাগে ফুঁসতে শুরু করলো। তার নিজের আত্মসম্মানে যেন কেউ বিষাক্ত তীর ছুঁড়েছে। সে দাঁতে দাঁত চেপে বলল,